এটা মানুষকে ভোটাধিকার দেওয়া না নাগরিকত্ব হরণ, সে ব্যাপারেই বিস্তারিত বলবেন সুজাত ভদ্র। সুজাতদা এটা নিয়ে অনেক জায়গায় বলেছেন এবং বিভিন্ন লেখালেখিও করেছেন দীর্ঘ। সুজাতদার একটা বই আমি আগেও বলেছি আমাদের কাছে আছে, আপনারা যদি চান নিতে পারেন। এবার সুজাতদা বলবেন এবং সুজাতদা বলার পরে আমরা এখানে একটা প্রশ্ন উত্তর পর্ব রাখছি, তাতে আপনাদের যা কোয়ারিজ আছে তা সুজাতদাকে বলতে পারেন তখন। শুরু এইভাবে করা যেতে পারে, এটা কোনো রাজনৈতিক দলের সুবিধা অসুবিধার প্রশ্নটা আজকে নয়। যাদের নাম বাদ গেছে বিহারে, তারা কোন দলকে ভোট দিয়েছে কেউ জানে? তাহলে তো গোপন ব্যালটের সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। সুতরাং এটা এই দলের ভোট চলে গেল, ওই দলের ভোট আসবে, তার থেকে বড় কথা যেটা স্বপ্নাদি একটা জোর দেওয়ার চেষ্টা করছেন যে ভোটাধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, এবং ভোটাধিকার কেড়ে নিতে গেলে একেবারে নিচের তলার মানুষ, লেখাপড়া জানে না নিম্নবর্গের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় এবং যাদের সম্পর্কে শাসক দলের একটা ধারণা আছে আমাদের ভোট দেয় না, কোট আর কোট হিন্দু কাঠামোর মধ্যেও, তাদের সরিয়ে দাও। আমরা কখনো এরম সংকটে পড়িনি। জরুরি অবস্থার একটা আলাদা সংকট ছিল, সকলের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সকলকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা কোনো নাগরিকের কোনো অধিকার নেই, সার্বিকভাবে গণতন্ত্রকে নিধন করা হয়েছিল 2 বছর। কিন্তু আমরা এরকম কোনো সংকটে পড়িনি এখনো পর্যন্ত। এটা ভাববার মতো, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এতদিন পর্যন্ত আমলারাই চালিয়ে এসছে। এরকম নয়, দক্ষিণ আফ্রিকার মতো নয়, নেলসন ম্যান্ডেলা দেশের মতো নয় যেখানে বিচারপতি এবং নাগরিক সমাজের বিশিষ্ট লোকদের শর্ট লিস্টেড করে নির্বাচন কমিশন করা হয়েছে। এরকম নয় কানাডার মতো 5 জনের মধ্যে 3 জন বিচারপতি হতে হবে। আমাদের শুরু থেকে 50-এর দশক থেকে নির্বাচন কমিশন আমলাদের দ্বারা পরিচালিত, সুকুমার সেন থেকে শুরু করে, শেখদার থেকে শুরু করে, ত্রিবেদী, লিঙ্গ এবং সেশনের মতো লোকেরা ইলেকশন কমিশন চালিয়েছে। কংগ্রেস সরকারের সুপারিশ নাম, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন, নির্বাচন কমিশনে 1 জন, 90 দশকে 3 জন, ঝগড়া হয়েছে কংগ্রেস সরকারের সাথে সেশনে, মামলা পর্যন্ত গড়িয়েছে, তারপর 3 জন মোটামুটি স্থিতিশীল ভাবে নির্বাচন কমিশন হয়েছে। তো কখনো আমরা শুনিনি যে একেবারে মার্কাটটা করে নাগরিকত্বের প্রশ্নটাকে তুলে এনে ভোটাধিকার হরণ করে দাও। প্রশ্নটা হলো, কে নাগরিকত্ব ঠিক করবার অধিকারী? পয়েন্ট আপনাদের জিজ্ঞেস করতে হবে, নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতা আছে কিনা। নির্বাচন কমিশনের ক্ষমতা 324 অনুচ্ছেদ, যা এখন অব্দি একবারও সংশোধন হয়নি। একটা হয়েছিল, ইলেকশন ট্রাইব্যুনালটা বাদ চলে গেছে, কিন্তু আর কোনো সংশোধন হয়নি। ইলেকশন কমিশন পরিচালিত হবে 1950 সালের জনপ্রতিনিধিত্বমূলক আইন, 1951 সালের জনপ্রতিনিধিত্বমূলক আইন এবং 1960 সালের রুলস অনুযায়ী। এগুলো একটা পরিবর্তন হয়নি। তাহলে এতদিন ধরে, এত বছর ধরে যে নির্বাচনগুলো 24 সাল পর্যন্ত হলো, সেই নির্বাচনে
একবারও কে নাগরিক সেইটা আগে প্রমাণ করো, এরকম কোনো নিয়ম ছিল না, নিয়ম নেই। এই কমিশন আইনের সঙ্গে একটা অতিরিক্ত ফর্ম দিয়েছে। আমি শুরুতেই বলে দিচ্ছি আপনাদের, প্রথমে একটা এনুনারেটর ফর্ম, ওই অস্তিত্ব আগে ছিল না, এর অস্তিত্ব ছিল না। বিহার প্রথম পরীক্ষাগার যেখানে এনুনারেশন ফর্ম বানানো হলো, তার সঙ্গে একটা পরিশিষ্ট যোগ করা হলো। ইতিহাসের, নির্বাচনের ইতিহাসে ভারতবর্ষে সাংবিধানিক স্বীকৃতি নেই এমন একটা ফর্ম তৈরি করা হলো যে তুমি যদি জন্মে থাকো 1987 আগে তাহলে বলো এবং একটা ডকুমেন্ট দাও। তুমি যদি জন্মে থাকো 1987 সালের পর তাহলে তুমি প্রমাণ করো তোমার পিতা বা মাতার একটা ডকুমেন্ট দিয়ে, থেকে 2004 তুমি প্রমাণ করো। ভারতবর্ষের ইতিহাসে ইলেকশন কমিশনের হাতে এরকম ক্ষমতা নেই। এইটা বড় চ্যালেঞ্জের বিষয়। সুপ্রিম কোর্ট প্রথম দিন, দুঃখজনক, খুবই দুঃখজনক যে সেই বিচারপতি তার 3 দিনের মধ্যে রিটায়ার করে। তিনি যদি আজকে থাকতেন এই হাল এতখানি আমার হতো না বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চ ছিল এটা। সুধাংশু ধুলিয়া যে ইলেকশন কমিশন আর্গুমেন্ট করতে গেছে 3 মিনিট থেকে 4 মিনিটের মাথায়, সুধাংশু ধুলিয়া রাকেশ ত্রিবেদীকে থামিয়ে বলেন, তুমি এই লাইনে আর্গুমেন্ট করছো যে ইলেকশন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারি, আর ইউ গোয়িং ইন টু আর্গিউ দিস লাইন? থেমে গেছে তখন। ওপেন কোর্টে সুধাংশু ধুলিয়া বলে যে নান অফ ইউর বিজনেস। ইংরাজিটা বুঝুন, সাধারণভাবে জজেরা এই ল্যাঙ্গুয়েজে কথা বলে। রাকেশ ত্রিবেদী অন্যতম বিখ্যাত সিনিয়র মোস্ট, যার যুক্তি মেনে নিয়ে চন্দ্রচূড় 370 নম্বর অনুচ্ছেদ মূলত বাতিল করে। ওনার যুক্তিটা মেনে, খুবই বাজে যুক্তি, কিন্তু মেনে চন্দ্রচূড় 370 নম্বর অনুচ্ছেদটিকে বাতিলটাকে শিলমোহর দেয়। তাকে সুধাংশু ধুলিয়া থামিয়ে বলেন, আর ইউ আর্গুইং ইন দিস লাইন? নির্বাচনে ভোটাধিকারের ক্ষেত্রে তুমি কে সিটিজেন যাচাই করবে? নান অফ ইউর বিজনেস। এটা তুমি বন্ধ করো, অন্য আর্গুমেন্ট করো। সেদিনের মতো ব্যাপারটা মিটে যায়। পরে সূর্যকান্ত যিনি আসেন, যিনি প্রধান বিচারপতি হতে চলেছেন, বলেছেন জোরের সঙ্গে, কিন্তু এতখানি জোর দিয়ে না থামানোর ফলে ওই অ্যানেক্সারটা বাংলার ক্ষেত্রে থেকে গেছে। বাংলার ক্ষেত্রে যেটা বার করেছে ওরা, তাতে এই অ্যানেক্সারটা আবার দিয়ে দিয়েছে। যে অ্যানেক্সারে বলা আছে তুমি এই 47 কি 1987 কি 2004, এর সঙ্গে যুক্ত হয়ে আছে 2003। বারবার 2003টা আনছে কেন? বিশেষ রিভিশন টিভিশনে গল্প বাজি, রিভিশন হয় একটা নির্বাচন থেকে আর একটা নির্বাচন, একটা 5 বছরের মাথায় বারবার রিভিশন হয়। এটা অটোমেটিক, আপনার আমার অজান্তে রিভিশন হচ্ছে। সামারি হয়, কখনো নিবিড় হয়, কখনো আধা সামারি হয়, কখনো আধা নিবিড় হয়। 4 ধরনের সামারি রিভিশন হয়, হতেই থাকে। আপডেশন হয়, একটা উপনির্বাচন যদি হয়, মানিকতলায় হয়েছিল, সঙ্গে সঙ্গে মানিকতলার উপনির্বাচনে ওই ইলেকটোরাল 24 সালের, ওই 21 সালের ইলেকটোরালটা একবার রিভিশন হলো। তারপর মানিকতলা আমাদের পাশের কনস্টিটুয়েন্সি, সেখানে আবার নির্বাচন হলো। এসআইআর বলে কোন পদার্থ আছে আইনে? আমি আগে ওই সমাধান করেছি।
নির্বাচন কমিশন কারোর ভারতীয় নাগরিকত্ব যাচাই করার অধিকার নেই। সুপ্রিম কোর্ট যদি দাঁড়িয়ে 11 জন বলে হ্যাঁ আমাদের দাঁড়িয়ে অধিকার আন্দোলন থেকে নাগরিক অধিকার থেকে বলতে হবে নেই, অ্যাবসলিউটলি আইনের অ্যাবিউজ করে তোমরা বলছো আছে। ইলেকশন কমিশনের নিজের বাণী, নিজের কথা, আমরা কথা ছেড়ে দিই। কোন সময় যারা বয়স্ক তারা মনে করতে পারবে 80 দশক আসামে বিদেশি খেদাও, সারা উত্তর পূর্বাঞ্চলে বিদেশি খেদাও। ওই উত্তর আন্দোলনের সময় মিজোরামের মুখ্যমন্ত্রী কর্নেল ব্রিগেডিয়ার বিখ্যাত লোক সাংমা, যিনি দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যেখানে সৈন্যবাহিনী যা অত্যাচার করে তার কয়েকটা ঘটনা মাত্র আমি আপনাকে উদাহরণ হিসাবে পাঠাচ্ছি। নাগরিকদের ওপর, নারীদের ওপর সৈন্যবাহিনীর অত্যাচারের দিনলিপি, প্রতিদিনের দিনলিপি প্রয়োজনে আপনাকে পাঠিয়ে দেব। সেই সাংমা চিঠি লিখছেন ইলেকশন কমিশনারকে, তারিখ 1983 সালে নভেম্বর মাসে, এই নভেম্বর মাসে 1983 সালে। ব্রিগেডিয়ার টিসাইলো, চিফ মিনিস্টার অফ মিজোরাম, সাজেস্ট এটা একটা ইলেকশন কমিশনের রিপোর্ট, 1983 সালে ইলেকশন কমিশনের রিপোর্ট। এই রিপোর্ট পার্লামেন্টে পেশ হয়েছিল, পার্লামেন্টের উভয় কক্ষে এই রিপোর্ট পেশ হয়েছিল, উভয় কক্ষ এই রিপোর্ট অনুমোদন করেছে। সেখানে লিখছে ইলেকশন কমিশন, Brigadier Silo suggesting that all the illegal intent immigrant after 25/3/1971 should be disenfranchised, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া। যারা 71 সালের মার্চ মাসের 25-এর আগ পরে মিজোরামে ঢুকেছে বা উল্টার উত্তর পূর্বাঞ্চলে ঢুকেছে, বাংলাদেশিরা 71 সালের পর তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া। উত্তর ইলেকশন কমিশনের ওই আবহাওয়ায় দাঁড়িয়ে Commission clarified to him the question of illegal migrant was not the concern of the Commission or any authorities working under its superintendence, control and direction. এই তিনটি ইংরাজি কোথা থেকে এসছে? সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল অ্যান্ড ডিরেকশন, 324। সংবিধানে 324 শুরু হচ্ছে নির্বাচনটা চালাবেন ইলেকশন কমিশন তার সুপারিনটেন্ডেন্স, তার কন্ট্রোল এর মাধ্যমে। সেখানে কমিশন উত্তর দিচ্ছে the question of illegal migration was not the concern of the commission. আমাদের দেখবার দরকার নেই। তারপর কি বলছেন? যদি ইলিগাল ভোটারের নামগুলো থাকে ওখানে, তাহলেও ওই ভোটার তালিকা সঠিক। sanctity of the roll, voter roll is to be maintained. তারপর কি লিখছে? সাইলোকে বলছেন, তারপরের লাইন শুনুন, it would be inappropriate and without jurisdiction to issue any instruction to local election officer to delete the names of the illegal immigrant whose name had been included earlier in the successive electoral roll. আগের ইলেকটোরাল রোল গুলোতে যদি কোনো বিদেশির নাম ঢুকে থাকে তা বাদ দেবার কোনো জুরিসডিকশন আমাদের নেই। এর থেকে সহজ, সত্য, পরিষ্কার স্টেটমেন্ট হয় না। পরের লাইন দেখুন, the commission requested him, মানে সাইলোকে, to
take up this particular issue with the Ministry of Home for effectively dealing with the part. তার মানে separation of power is complete. কে নাগরিক নয়, সুজাত নাগরিক কি সুজাত নাগরিক নয়, বাংলাদেশি কি বাংলাদেশি নয়, বা এখানকার ভারতীয় আমি ঠিকঠাক ভারতীয় নই, বিচার করবার ক্ষমতা ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারত সরকার বদমাইশি করলে I can go to the court. দ্বিতীয় পাওয়ার, এই পাওয়ারটা নেই কমিশনে। সেপারেশন অফ পাওয়ার ইজ কমপ্লিট, বিভাজনটা সম্পূর্ণ। আমি কি করতে পারি? সুজাতর নাম ভোটার তালিকায় এসছে, সুজাত বিদেশি, তাহলে কমিশনের কি হাত পা বাঁধা? পরে প্রশ্ন উঠবে, গেরুয়ারা বলছে গিজ করছে বাংলাদেশি, গিজ করছে রোহিঙ্গা, গিজ করছে মায়ানমার। আপনাদের যে লেখাটা পায়াস লেখা, পবিত্র লেখা, পৃথিবী এত পবিত্র নয়। কাম ডাউন টু দ্য আর্থ, নাবুন এটা থেকে নাবুন, এটা পায়াস, সবাই থাকুক সবাই বাঁচুক। নো, গেরুয়া আক্রমণ করছে, দিয়ে বলছে সুজাত নয়, বাপ্পা নয়। বেশ, আমি নই, বাপ্পা নয়, কমিশন তাহলে হাত পা বাঁধা? গেরুয়া প্রশ্ন করবে, আমরা বললাম না, বাঁধা নয়। আমার নাম যদি থাকে ভোটার লিস্টে, তোমার বাপু যদি মনে হয় আমি বিদেশি, 7 নম্বর ফর্ম ফিল আপ করো। আইন বদল হয়নি, 7 নম্বর ফর্ম ফিল আপ করে সুজাত বাংলাদেশি, বাপ্পা বাংলাদেশি প্রমাণ করো। আমি আমার ডকুমেন্ট জমা দিয়েছি, আমি সই করে ঘোষণা করেছি আমি সুজাত ভক্ত, আমি ভারতীয়, আমার সই আছে। আমার সইটায় যদি আমার ঘোষণাটা ভুল হয়, তাহলে 31 নম্বর ধারা অনুসারে আমার সাজা, আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। রিপ্রেজেন্টেশন অ্যাক্টের 31-এ বলা আছে, মিথ্যা বিবৃতি দিলে, ঘোষণা করলে আমার ভোটাধিকার চলে যাবে। বা তুমি আওয়াজ তুলে দিলে গিজ করছে রোহিঙ্গা, গিজ করছে বাংলাদেশি, মুসলমান থাকলেই বাংলাদেশি, এইটা মারাত্মক। গেরুয়া এই আটাকটা, কমিশনের এই অধিকার নেই। বাল্ক পর্যন্ত বহু অভিযোগ একসাথে জমা দিলেও কমিশন দেখবে না, প্রত্যেকটা মামলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, বিদেশিকে বিদেশি নয় খুঁটিয়ে দেখবে। কেন দেখবে? আমি ওই স্বপ্নাদি শুনতে গিয়ে সব কেন নাম বাতিলটা কেন আছে আমি পরে দেখিয়ে দিচ্ছি। নাম বাতিলটা কোয়াসি জুডিশিয়াল, আধা বিচার বিভাগীয় কাঠামোয় নামটা বাদ যেতে পারে, বিএলও নাম বাদ দিতে পারে না। ইয়ারোর মনে ডাউট হলে, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের মনে ডাউট হলে, ডকুমেন্ট চাইবে সুজাত নয় হে বা বাপ্পা নয়, রঞ্জিত সুর বললাম বা দুজন বাংলাদেশি, তখন রঞ্জিত সুরকে ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে সুজাত এবং বাপ্পা বাংলাদেশি, আমাকে কিছু করতে হবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা চলছে দুটো, একজন প্রমাণ করতে পারেনি, সবচেয়ে দক্ষ, সবচেয়ে চেয়েছিলেন সুব্রমণিয়াম স্বামী। রাহুল গান্ধী ইংল্যান্ডের সিটিজেন, প্রমাণ করতে পারে। আর একজন ছোটখাটো কেউ করেছে, মামলাটা পেয়ে নিয়েছে, রাহুল গান্ধী কেসে যা প্রমাণ করো, তুমি তুলেছো তুমি প্রমাণ করো। দ্যাটস দ্য পয়েন্ট। কমিশন
আমার ডকুমেন্ট, সুজাত ভট্টের ডকুমেন্ট, সুজাতর আধার কার্ড, সুজাতর এপিক কার্ড, সুজাতর বাড়ির ঠিকানা, আমার সই করা স্টেটমেন্ট আছে তার ডকুমেন্ট। If you want to prove me that I am not a citizen, you have to submit contrary to the evidence submitted by Sujato. আমি যেটা দিয়েছি তার বিপরীত তোমাকে দেখাতে হবে। এই প্রত্যেকটি ক্ষেত্রে 1 লক্ষ হলে 1 লক্ষ ক্ষেত্রে, যদি 1 মাসে সমাধান না হয় 1 বছর ধরে সমাধান চলবে, তার জন্য নির্বাচন আটকাবে না। আমি পরে দেখাচ্ছি আপনাদের। এসআইআর কমপ্লিট না হলে নির্বাচন হবে না, এটা মিথ্যা কথা, কমপ্লিটলি লয়, অ্যাবসলিউটলি লয়। আমরা একটা এমন কমিশনের মুখে পড়েছি যে কমিশন ট্রাম্প এবং মোদির মতো মিথ্যাবাদী। এইটা হচ্ছে আমাদের বিপদ। আগের আমলারা সবাই সাধু কবির ছিলেন তা নয়, একটু কাজে একটা অনেস্টি ছিল। এরা একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে এসছে। এই তফাৎটা আপনাদের ধরে নিতে হবে। আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই। 2003 সব সরকারের জন্য করবো। বুঝিয়ে রাখেননি নরম লোক এরকম বলছিলেন। কত বড় ব্লাফ দিয়েছে ইলেকশন কমিশন আমাদের, কি মারাত্মক ব্লাফ দিয়েছে ইলেকশন কমিশন আমাদের। 2003 হচ্ছে তার ম্যান্ডেট, 2003 সে ফলো করবে। 2003 গাইডলাইন ওয়েবসাইটে নেই, কোন ওয়েবসাইটে কি হলো? 2003 ওয়েবসাইট এইটা নেই, বহু কষ্টে জোগাড় করা হয়েছে। ইলেকশন কমিশন ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে, কেউ খুঁজে পাবে। 2003টা মডেল। লাস্ট প্রেস কনফারেন্সও বলেছে বিহার হচ্ছে আমাদের মডেল, বিহার ধরে আমরা এগোচ্ছি। বিহারের মডেল কি? 2003। 2003 কি আছে? It is clarified. It is not the job of the enumerator to determine the citizenship of individual. I repeat, it is clarified. পরিষ্কার করে দেওয়া হচ্ছে, it is not a job of the enumerator to determine the citizenship of the individual. তার দেখার কাজ কি? বয়স। তার দেখার কাজ কি? অর্ডিনারি রেসিডেন্ট বলে যে জায়গাটা বলে, ঠিকানাটা বলে, ঠিকানাটা আছে কিনা। তার নাগরিক কি নাগরিক নয় এটা দেখা তার কাজ। কারণ আবার সংবিধানে ধরে নেওয়া হচ্ছে প্রিজাম্পশন অফ সিটিজেন। তুমি নাগরিক, তোমার নাগরিকত্ব আছে, সেটা ধরেই এগোনো হচ্ছে। তুমি নতুন করে আগে নাগরিক কিনা প্রমাণ করো, তারপরে তুমি ভোটার তালিকায় তোমার নাম উঠবে কি উঠবে না, এটা একেবারে গল্প, মিথ্যাচার। 2, তুমি 2025-এ বিহার করছো, তাহলে 2024-এর ভোটার তালিকাটার হাল কি হবে? এ প্রশ্ন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, কপিল সিবাল্লা বলেছেন ভালো, 2003টা স্ট্যান্ডার্ড ধরা গেল। 2024-এরটা কি হবে? মাঝখানে সব বাদ দেওয়া। 2024-এর লোকসভা ইলেকশন হয়েছে, তাতে অনেক মোদী সাহেব এসছেন পাওয়া। 2024 কি হবে? কমিশন কোন উত্তর দেয়? কমিশন এখানে বলছে, দেখুন 2003-এ উত্তর দেয়।
প্যারা 5 2003 ইন্টিগ্রেশন অফ দ্য এক্সিস্টিং পোলস, যে তালিকাটা আছে ওই তালিকার সঙ্গে মিশিয়ে দিতে হবে। 2002 এর ম্যাপিং ওইসব ধাপের ম্যাপিং করলে হবে না, এক্সিস্টিং যে পোল আছে 2024-এর সেইটার সাথে মেলাতে হবে। 2002 এর কোথার থেকে, তারপর কত জল গড়িয়েছে, কত মানুষের নাম ঢুকেছে, কত মানুষ মারা গেছেন, চলে গেছেন ইত্যাদি। তুমি 2002 কেন বেঁচেছ? ইন্টিগ্রেশন অফ দ্য এক্সিস্টিং পোলস কমিশন করছে না, 2002 বার করেছে। কেন? আগে কি হতো? ইলেকশন কমিশনের অ্যানুয়াল রিপোর্ট পড়ুন 2023-এ। কমিশনের স্লোগান কি? কমিশনের স্লোগান কি? নো ভোটার টু বি লেফট বিহাইন্ড। ভারতবর্ষে একমাত্র কমিশন যে স্লোগান দেয় নো ভোটার টু বি লেফট বিহাইন্ড, একজনও ভোটারও যেন বাদ না যায়। এই কমিশন যোগ করে দিয়েছে একজনও ভোটারও যেন বাদ না যায়, কিন্তু বেআইনি কেউ না ঢুকে, দিয়ে বেআইনিটার উপর বিঘাতটা দিয়ে খেলাটা ঘুরিয়ে দিয়েছে। তারপরে বলছে আমাদের দেখতে হবে কেউ যেন বৈধ ভোটার বাদ না যায়। স্লোগানটা ছিল বৈধ ভোটার বাদ যাবেই না। এবার বলছে অবৈধ ভোটার আমরা খুঁজে খুঁজে ডাইনি খোঁজার মতো বার করবো, বৈধ ভোটার কেউ যেন তাতে বাদ না যায়। স্লোগানটাকে ইনভার্সন করিয়ে দিল, ঘুরিয়ে দিল, দিয়ে বলছে এটা এসআইআর। এসআইআর এসআইআর বলে কিছু হয়? অক্টোবর আমি কবে বক্তৃতা করছি? 27 অক্টোবর। এই হচ্ছে কমিশনের বাংলা সম্পর্কে রিপোর্ট। যে কেউ আসুন আপনারা, আপনারা তাকান অ্যানেক্সার 5 হেডিংটা দেখুন, লাস্ট এসআইআর qualifying date held in 2005 or earlier in state or UTS, Union Territories. UTS covered under this phase of SIR. তার মানে SIR আগে হয়েছে। পাশে লেখাটা পড়ুন, qualifying date for last intensive revision. হেডিং দিচ্ছে SIR, সাইডে লিখছে ইন্টেনসিভ রিভিশন। দ্যাটস দ্য হোল পয়েন্ট। এইখানে চালাক SIR করতে পারে না সারা রাজ্য জুড়ে, SIR করতে পারে না সারা ভারতবর্ষ জুড়ে, IR করতে পারে, SIR করতে পারে। আমাদের যখন সিঙ্গুরের সময় মেধা পাটেকার আমাকে সল্টলেকের বাড়ি থেকে তুলে নিয়ে যায়, আমরা একজনের বাড়িতে ছিলাম, ভোরবেলা পুলিশ আসে, আমরা সিঙ্গুরে যাব, আমি মেধা পাটেকার, প্রণবদা ছিলেন, আর একজন ডাক্তার শিবাজি ছিল। শিবাজি এমনি ছিল, মানে আমরা সাথে মানে তুলে নিয়ে যাবে। তা মেধাজি বেরোতেই সঙ্গে আমরা দুই লাইন প্রণবদা, পুলিশ আমাদের আটকে দিয়ে গেটের বাইরে, সল্টলেকে গেটের বাইরে, যে বলে আপনার সিঙ্গুরে যেতে পারবেন না, 144 ধারা আছে। তা বাবা তো সিঙ্গুর বহু দূর, আর আমরা তো সল্টলেক, আগে যাই, যেখান থেকে 144 হচ্ছে সেখানে পৌঁছই, তারপর আটকাবে। শুনল যে ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেখান, আমরা অর্ডারের কপি আমি নিয়ে নিলাম, আমাদের তুলে নিয়ে গেল সল্টলেক স্টেডিয়ামে, সারা রাত রেখে দিল। পরের দিন সকালবেলা আলিপুর কোর্টে গেল, আলিপুর কোর্টের সমস্ত লয়ার, এই বিমান স্পিকার যারা বিমান বাবু সবাই হাজির হয়ে গেল। আমরা তো বেল ফেল ছেড়ে দিই, ম্যাজিস্ট্রেট অন্যায় ভাবে 144 দ্বারা শব্দ বট্ট ঢুকিয়ে দেওয়ার কারণে
বেআইনি করেছে ম্যাজিস্ট্রেট, আমরা নয়, ফলে আমাদের 144 ধারা ধরাটাই বাকি। আমার নিবেদন, এসআইআরটা ইলেকশন কমিশন একইভাবে জালিয়াতি করে এসআইআর শব্দটা ব্যবহার করছে। এসআইআর বলে কিছু নেই আইন। কিভাবে আছে? বিহার মডেল, বিহারের 24 তারিখে লেখা হচ্ছে, ডাইরেক্ট টু কনভে দ্য কমিশন had a special intensive revision in exercise of its power under 2334, ঠিক আছে, section 21 of Representation of the People's Act 1950, তারপরে 1960 কথা নেই। আপনারা যে কেউ আসুন, 1950 এর মধ্যে 1950 আছে, তার 21 নম্বর সেকশন খুলে আমাকে দেখান যে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর করবার কোন অনুমোদন আছে। 21-এ 3টি উপধারা আছে। 1 নম্বর হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটুয়েন্সি, তার মানে ভারতবর্ষ জুড়ে। 2 নম্বরে আছে রিভিশন করা যাবে, ওই যে রিভিশনের কথা বললাম, রিভিশন করা যাবে, সাধারণ রিভিশন, নির্বাচনের আগে করতে হবে তার কোনো মানে নেই, এনি টাইম রিভিশন হবে। স্পেশাল রিভিশন আছে, আমি পড়ে দিচ্ছি স্পেশাল রিভিশন কিভাবে হয়। Notwithstanding anything contained in the subsection 2, তার মানে নর্মাল রিভিশন, ইলেকশন কমিশন may at any time for reason to be recorded direct a special revision of a electoral roll for any constituency or a part of a constituency in such a manner as it may think fit. যদি স্পেশাল ডিভিশন হয় তাহলে একটা মাত্র কেন্দ্রে হবে বা একটা কেন্দ্রের একটা অংশে হবে। স্পেশাল ডিভিশন নট ফর হোল রাজ্য, নট ফর হোল ভারতবর্ষ। উদাহরণ, ইলেকশন কমিশনের রিপোর্ট 1950 পার্লামেন্টে পেশ হয়েছিল। তিন নম্বর চ্যাপ্টারে বলছে, স্পেশাল রিভিশন was ordered by the commission during the year in Punjab in 5 assembly constituency, Haryana 22 part of a constituency, Rajasthan in 5 constituency and part thereof, Delhi 3টে MC block, Jammu Kashmir একটা constituency 3টে অংশ, Nagaland 1 part of 1 assembly constituency. That's the special division. জয়মাল্যবাসী কোর্টে একবার বলে ফেলেছিল প্রথম দিকে, স্পেশাল ডিভিশনটা কেন হচ্ছে, এ তো সারা রাজ্য জুড়ে হয় না, প্রাকৃতিক বিপর্যয় এরকম হলে তো হয়, বলে দিয়েছিল একবার, অত পড়াশোনা আছে। তারপরে ওটা দিয়ে হসটালো না। স্পেশাল ডিভিশন হতে পারে যখন এই বন্যাগুলো হচ্ছে, উত্তরবঙ্গ ফেসে গেছে, কাগজপত্র ফেসে গেছে, তখন হতো। ওটা মারাত্মক দাঙ্গা হলো, এলাকা ছেড়ে মানুষ চলে গেল, তখন ইলেকটোরাল রোলটা ডিভিশনের একটা প্রয়োজন, বা বিপুল মাইগ্রেশন হলো, তখন ইলেকটোরাল রোলের ওই অঞ্চলের প্রয়োজন হতে পারে, যেটা সর্বরাজ্য নয়, সর্বভারতীয় ফিচার নয়। রিভিশন হতে পারে, রিভিশন অল টাইম, সর্বরাজ্য সর্বভারতীয়। আমি আপনার বোঝাতে পেরেছি 2 নম্বর ধারা অনুসারে। কমিশন চালাকি করে খালি 21 নম্বর বলে দিল, 21 নম্বর কত নম্বর উপধারা বলল না। আমরা চিৎকার করে কোর্টে বলা হয়েছিল যে নিবিড় শব্দটা তো 21 নম্বরে নেই। এই যে নিবিড় শব্দটা আপনি বার করেছেন ইন্টেন্সিভ, নিবিড় শব্দটা 21 নম্বরে নেই, কোথায় আছে?
শব্দটাই 21 নম্বর। কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সংবিধান মেনে সেই নির্বাচন করছে, এত বড় নির্বাচন করছে, এত লোকের নাম বাদ দিচ্ছে, সপ্তাহে গল্পের পর গল্পগুলো বলছিলেন অসহায় মানুষের কথা। তা নিবিড় শব্দটা কোথায়? তোমার আইনের কোথায় নিবিড় আছে দেখাও। নিবিড় বা কোথায় আছে, সামারি বা কোথায় আছে, আধা সামারি বা কোথায় আছে, আধা নিবিড় কোথায় আছে? 1960 সালে 50-এর 10 বছর বাদে 1960 সালের রুলসে আছে, রুলস আইনে উল্লেখ করলো না, 25 নম্বর রুলস। Revision of the rules. The rule every content shall be revised under subsection 2, normal revision. Either intensively or summary or partly intensively or partly summary. এই প্রথম রিভিশনের চরিত্র কিরকম হবে? কমিশন যদি মনে করে ঘরে ঘরে গিয়ে করবে তাহলে নিবিন। কমিশন যদি মনে করে আমি বিজ্ঞাপন দিয়ে দেবো, আপনারা গিয়ে কন্ট্যাক্ট করে নামগুলো দেখে নেবেন আর যার যার নাম নিয়ে একটা করে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেবেন, তাহলে সামারি পুরো একটা অংশের হতে পারে, বঙ্গদেশের উত্তরবঙ্গে হতে পারে নিবিড় আর দক্ষিণবঙ্গে হতে পারে সামারি, কমিশন যেরকম মনে করবে। কিন্তু সেটা নাগরিকত্ব যাচাই করতে পারবে। 6 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম, 8 নম্বর। 6 নম্বর ফর্মটা কি? মেয়ার ডিক্লারেশন। 4 নম্বর ফর্ম কি? আমার নামটা আছে, নামটা নেই, আমি একটা ডিক্লারেশন দিলাম। 6 নম্বর কি? আমার 18 বছর বয়স হয়ে গেছে, আমি নতুন বা আমি পরে, আমি যেমন 2009 নাম তুলেছি, আমি 2009 আগে কোনোদিন নাম, আমি একবার 2001 তুলেছিলাম, তারপর সরকার বা যাই হোক তারা আমার নামটা উড়িয়ে দেয়, তারপর আমি আর নাম করিনি, 2009 গিয়ে আমি নামটা তুলি। তার আগে আমি মাঝখানে আমাকে 2002 বললে আমার কোনো নাম নেই, আমি তুলিনি। নাম তুলতে গেলে হয় সামারি নয় নিবিড়, সেটা ইলেকশন কমিশন আমাকে বলে দেবে। তো আমি নাগরিক কিনা এটা আগে প্রমাণ করিয়া তুমি আমার সিইও টেস্ট হোক, এরকম কোনো বিধান নেই। উত্তর দিয়ে আপনাদের, নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড, এইটা হচ্ছে স্লোগান। 2002 আমরা দেখাবো, আমি দেখাবো 2002 যার কথা এই বাংলাদেশের ক্ষেত্রে বলছে, 2002 এপিক কার্ড হয়ে গেছে। কি অসাধারণ লড়াই করেছিলেন সেশনের আগে টিবেটির লড়াইটা আমি আর আপনাদের পড়ে শোনাচ্ছি না, প্রচুর সময় যাবে। টিবেটির লড়াই এই 83 সালের বই আছে। তখন মধু দণ্ডবট, তারা সিনিয়র, তারা নাম জানবেন, বিখ্যাত বিরোধী দলনেতা মধু দণ্ডবটে পার্লামেন্টে যখন ইলেকশন কমিশনে মিটিং হচ্ছে, মধু দণ্ডবটে বলছেন ভোটারদের একটা কোনো আইডি কার্ড হলে ভালো হয়, চারপাশে বিদেশি। তখন প্রথম মাথায় আসে ভোটার আইডি একটা করা যায় কিনা। খুব ম্যাচিওর করেনি, সেশনের সময় ব্যাপারটা ম্যাচিওর করে। সেশনের যে আত্মজীবনী আছে, থ্রু এ ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচের মধ্যে দিয়ে দেখা, টিএন সেশনে সেই আত্মজীবনী একটা অংশ, একটা চ্যাপ্টার হচ্ছে কি করে তিনি এপিকটাকে অনিবার্য হিসাবে ভোটার আইডি হিসাবে ব্যবহার করতে শুরু করলেন। নরসিংহ রাওর সাথে তার ঝগড়া ইত্যাদি, টাকা দেবো না, এইসব ঝগড়া টগড়া আছে, আমি যাচ্ছি না। তো যখন আমরা যখন 83 এই সময় পড়ছি, 2002 সালে যখন এপিক কার্ড হয়ে গেছে এপিক কার্ড, তখন দুজন মামলা করে এলাহাবাদ হাইকোর্টে যে আমাদের এপিক কার্ড নেই, তাহলে কি হবে? তাহলে কি আমি ভোট দিতে পারবো না? নাগরিকত্বের প্রশ্ন না, আমার এপিক কার্ড নেই, আমি কি ভোট দিতে পারবো না? এবং কমিশনের তখন একটা
কমিশন একটা নোটিশ ইস্যু করেছিল, এপিক কার্ড মানে হচ্ছে সিটিজেন কার্ড। কাউ খেয়াল আছে কিনা জানি না, আমি অর্ডারটা বার করবার চেষ্টা করছি। কমিশন তখন একটা বলে দিয়েছিল এপিক কার্ড যার আছে সে শুধু ভোটার নয়, সে সিটিজেন কার্ড। ওটা হয়তো হাফিজ করে দিয়েছে। যাই হোক, 2001 সালে ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে মামলাটা যায়, এলাহাবাদ হাইকোর্টের একটা মামলায়। এলাহাবাদ হাইকোর্ট বলে যে দুজনের এপিক কার্ড নেই তারা ভোট দিতে পারবে না, তারা ভোটার নয়। সুপ্রিম কোর্টে মামলাটা যায়। সুপ্রিম কোর্ট জানুয়ারি মাসে 2002 সালে একটা রায় দেয়। তাতে বলে যার ভোটার কার্ড নেই তবু সে ভোটার, যদি 18টা ডকুমেন্ট মধ্যে একটা ডকুমেন্ট তার থাকে। ভাবুন কোথায় নিয়ে গেল সুপ্রিম কোর্ট। নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। কেউ আউট হবে না, সবাই ইন করবে, সবাই থাকবে। যদি রিপিক কার্ড তোমার না থাকে কোনো কারণে, তাহলে তুমি 18টা তোমার ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকবে। ড্রাইভার লাইসেন্স থেকে রেশন কার্ড থেকে শুরু করে পোস্ট অফিসের পাসবই থেকে শুরু করে তোমার ভিলেজ হেডম্যান যদি লিখে দেয় পঞ্চায়েত যে তুমি ওই এলাকায় থাকো, তাহলেও তুমি ভোটার। আর কি আছে জানেন? আপনার চমকে যাবেন, ভারতবর্ষের এই নির্বাচনী ব্যবস্থা আমি বলবো উদারতা। 2016 এবং 23 সালে ম্যানুয়াল ফর ইলেকটোরাল রোলস latest water, telephone, electricity, gas connection bill, এগুলো তো ঠিক আছে। লাস্টেরটা কি আছে জানেন? এনি লেটার, এনি মেল delivered to Indian Postal Department in the application name at the address of the ordinary residential voter. অর্থাৎ আমার বাড়ির ঠিকানায় যদি একটা মাত্র চিঠি আসে, কেউ একজন চিঠি পাঠিয়েছে আমাকে পোস্টকার্ডে আমার বাড়ির ঠিকানায়, অর্ডিনারি রেসিডেন্টের ঠিকানায়, তাহলেও আমি ভোটার। আমি ভোটার মানে আমি ইন্ডিয়ান সিটিজেন। অর্ডিনারি রেসিডেন্টকে এইটা জানতে পারে ইলেকশন কমিশন। অর্ডিনারি রেসিডেন্ট যদি হোমলেস হয়, যদি তার কোনো ঠিকানা না থাকে, তাহলেও সে ভোটার। এই অসাধারণ সিস্টেম। আমি আবার বলছি, ভারতবর্ষ সর্বজনীন ভোটাধিকারকে 47 সালের পর যখন মেনে নিল, সংবিধানে ঢোকাল, তখন তার অনবদ্য রূপ, RSS বিজেপির অন্য রূপ ছিল তখন। কিন্তু যখন আম্বেদকর রায় শব্দটা দেখলেন, নিরক্ষরতম থেকে শুরু করে একেবারে পণ্ডিততম লোক, লেখাপড়া জানার লোক থেকে টিপসই মানা লোক, আমাদের ব্যঙ্গে ক অক্ষর ঘুমাক, তারা সবাই ভারতীয় ভোটার। We the people. People cannot be differentiated on the basis of the education, on the religion, cannot be. On economic status, cannot be. ইংল্যান্ডে মহিলারা লড়াই করে ভোটাধিকার পেয়েছে। ইংল্যান্ডের মহিলাদের মধ্যে ভোটাধিকারের নীতি সমীর হয়েছে। রাজা রানীদের চোখে সামনে তিনি ঘোড়ার রেসে রাজা রানী গেছেন, তিনি আমাদের ভোটাধিকার চাই, নারীদের ভোটাধিকার চাই, সাফ্রগেট আমাদের চাই বলে ঝাঁপ দিয়ে ঘোড়ার সামনে রেসের ঘোড়ার সামনে জীবন দিয়ে সে নারীর অধিকারকে চ্যালেঞ্জ করবার মতো শহীদ হয়েছে। ভারতে আম্বেদকর থাকার পর, কংগ্রেসের পুরনো রেজলিউশন থাকার পর সর্বজনীন ভোটাধিকার হয়েছে, যেটা 326-এ আছে। 325 ছিল না। সংবিধান যখন আলোচনা হয় খসড়া নিয়ে
289, খসড়া 1989 সালে, 1949 সালে 15 জুন 16 জুনের আপনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট করবেন, গায়ে কাঁটা দিয়ে উঠবে আজকে। কেন সর্বজনীন ভোটাধিকার আমাদের দরকার, নিরক্ষর জানা সত্ত্বেও, কারণ তার জীবনের অভিজ্ঞতা থেকে। ইন্দিরা গান্ধীকে হাঁটাতে গেলে খুব পণ্ডিত লোকদের দরকার হয়নি, ইন্দিরা গান্ধীকে হাঁটিয়েছে সাধারণ মানুষ দাসবন্দি রাজবন্দির প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে। খেতে পায় না গণতন্ত্রটা, সেই নাগরিকদের সর্বজনীন ভোটাধিকার 325 নম্বর অনুচ্ছেদটা আম্বেদকর যুক্ত করলেন। কুচুরেরা বললেন ঐতিহাসিক সংযোজন। সর্বজনীন ভোটাধিকার 26-এ লেখা হলো, 25-এ লেখা হলো ধর্ম, বর্ণ, জাতি, ভেদ অনুসারে বৈষম্য করা যাবে না ভোটাধিকারের প্রশ্নে। addition to the subsequently the part of the constitution, তাকে আঘাত করছে এটা। ভোটাধিকার 2023-এ আছে। গ্রামের লোকেরা, যে গ্রামের লোকদের কথা বলছিলেন, গ্রামের ওই নিরন্ন লেখাপড়া জানে না লোকের কাছে গিয়ে গ্রাম সভা করে পড়ে দিতে হবে। দ্যাটস দ্য রুল। গিয়ে গিয়ে পড়ে দিতে হবে। গ্রাম সভা থেকে সমস্ত মানুষের মধ্যে ভোটাধিকারের নাম আছে কিনা বলতে হবে, অবজেকশন থাকবে, সেখানে বিচার হবে, সেখানে ঠিক হয়ে যাবে লোকটাই গ্রামবাসী কিনা, বাদ দেওয়া যাবে না। এরা করেছে কি, টু ডু পেজটা, তুমি যদি এনিউমারেটর ফর্ম ফিল আপ না করো তোমার নাম বাদ, ফ্রেশ অ্যাপ্লাই করো। কেন? রাইট টু হিয়ারিং, রাইট টু ডিফেন্ড। তোমাকে ডাকবে না, না না, ফর্ম ফিল আপ করো, নতুন 6 নম্বরে গিয়ে ফিল আপ করো। কেন? হু আর ব্লাডি ইউ? 3টে আমলা, কোন ভূমিকা নেই ভারতবর্ষের গণতন্ত্রে। ট্যাক্সের পয়সায় চলো 3টে আমলা, চাকর 3টে, তারা আমাদের গণতন্ত্রের সবকিছু ঠিক করে দেবে। 3টে নতজানু চাকর, তারা গণতন্ত্র ঠিক করে দেবে। যেহেতু ইউ আর এম্পাওয়ার্ড, তোমাকে যেহেতু সরানো যাবে না সংবিধান মোতাবেক, তোমাকে সরাতে গেলে পার্লামেন্টে ইমপিচ করতে হবে এবং শাসক পার্টির সমর্থন ছাড়া তোমাকে সরানো যাবে না। তুমি শাসক পার্টির হয়ে খেলে দেবে, আর আমাদের মেনে নিতে হবে। এই গেমটা খেলবে তুমি। বলা আছে হোমলেসকে ফুটপাতে ঘুমোয়েছে, তা তার ঠিকানা কি? ওই ফুটপাতের ওই ঠিকানা। আমি যেখানে থাকি তার বাস স্ট্যান্ডে একটা লোক ঘুমোয়, বয়স্ক লোক, ওই সাংসদরা এখন সেট করে দিয়েছে, তার এক কোণে ঘুমোয়। আমি যখন বালিগঞ্জ ইউনিভার্সিটিতে পড়াতে যেতাম কয়েক মাস আগে পর্যন্ত, সেখানে ওই বিড়লা মন্দির উল্টো দিকে একটা বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রলোক থাকে। আমি ওখানে নিয়ে ওদের জিজ্ঞেস করছিলাম যখন এইসব প্রবলেম বিহারে হচ্ছে, শুরু হয়েছে জুন মাসে, বললো হ্যাঁ আমার ভোটার কার্ড আছে। ঠিকানা? বললো ঠিকানা হচ্ছে বিড়লা মন্দিরের উল্টো দিকে বাস স্ট্যান্ড। একটা বাস স্ট্যান্ড উইচ ইজ এ ভেরি টেম্পোরারি, বাস আসবে, লোক চলে যাবে, বাস স্ট্যান্ড খালি থাকবে। সেখানে দুটো ভদ্রলোক ভদ্রমহিলা উৎখাত হতে হতে জীবনের ঘাট প্রতিঘাতে ওখানে তার ঠাঁই, ওখানে আপাতত তার ঠাঁই, ওটাই ঠিকানা। আমি যেখান থেকে উঠি বেলেঘাটায় থাকি, সেখানে আমি যেখানে থাকি তার পাশে ওই বাস স্ট্যান্ডে ওই ভদ্রলোক ছোট একটা জায়গা নিয়ে, এত বড় বাস স্ট্যান্ড জায়গা নিয়ে থাকে, তার নাম আছে। ঠিকানা ওইটি। ঠিকানাটা বিচার হবে কি করে? কমিশন ব্যাখ্যা দিচ্ছে, the person who sleeps not eat, a person who sleeps there, সেই হচ্ছে হোমলেস ভোটার, যেখানে ঘুমোয়। কবার জিজ্ঞেস করতে হবে? 3 বার 3টে ডিফারেন্ট ডেটে এসে বিএলও খোঁজ করে যাবে, হি স্লিপস দেয়ার, ঘুমোয়। শুধু খাই বললে হবে না, দিনের বেলা বললে হবে না, হি স্লিপস। ইয়েস, হি স্লিপস, হি ইজ এ ভোটার। সেক্সুয়াল ওয়ার্কার যারা মাসির বাড়িতে থাকে, ওই
বিভৎস পরিস্থিতির মধ্যে তারা ভোটার। আমি আপনাদের বলতে চাইছি হরাইজনটা কত বড়। নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। আদানি আম্বানি থেকে গ্রামের একেবারে সেক্স ওয়ার্কার, হোমলেস, অল ভোটার, এরা এইটাকে মানছে। এই তিনজন 2023 সালে যখন ঠিক হলো, বাপ্পা বলছে সময় শেষ করে দিই। আরে তুমি আমি বিদেশি ভাই। আরে এটা তো এপিডিআর বলছে, এপিডিআর শুনছেন অনেক সাধারণ মানুষ এসেছে, বলবেন না? এই দেখুন, এই হচ্ছে হ্যান্ডবুক ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার। তাতে চ্যাপ্টার 7, আগের প্রসঙ্গে কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশ। আমি পলিটিক্যাল পার্টির কোনো মতামত এখানে দিচ্ছি না। ইলেকশন কমিশনের চ্যাপ্টার 7 দেখুন, স্পেশাল রিভিশন। এই চ্যাপ্টারটা হচ্ছে স্পেশাল রিভিশন কখন হবে, পড়ুন দেখুন। Provision for special revision is to undertake any urgent remedial measure with a view to set right the electoral laws. Special revision can geographically limited. I underline. Special revision can be geographically limited for a specific area. তার মানে ভৌগোলিকভাবে ছোট একটা অঞ্চলের মধ্যেই স্পেশাল রিভিশনটা হবে, ভারতবর্ষ জুড়ে নয়, রাজ্য জুড়ে নয়। এইটা হচ্ছে নির্দেশিকা। আজও সেটা আছে বলে কত বড় অসৎ হতে পারে একটা সাংবিধানিক সংস্থা। শুরু করেছিলাম জুন মাসে, স্পেশাল রিভিশন করতে হবে, আর 5 নম্বর পাতায় লিখছে, বলছে 2003 বিহার স্পেশাল রিভিশন হয়েছিল। 5 নম্বর পাতায় লিখছে, 5 নম্বর প্যারাগ্রাফে লিখছে, 2 নম্বর পাতায়, the last intensive revision in Bihar was done in 2003. Show me, বিশেষ লেখা আছে, show me intensive revision হয়েছে। Yes, intensive revision তো নর্মাল ব্যাপার, এর মধ্যে কোনো গন্ডগোল নেই। তুমি বিশেষ বলে দিয়ে গন্ডগোলটা কি করছো, নাগরিকত্ব দাবি করছো। তুমি নাগরিকত্ব চাইতে পারো না। আমি শুরু করেছিলাম, আমি শেষ করছি সেইটা দিয়ে। তুমি নাগরিকত্ব কিছুতেই চাইতে পারো। বিহার কি হলো, আপনারই গল্প বলেছেন অনেক। 2 জন সাংবাদিক, তার নাম আর আয়ুষী কর ও বিষ্ণু নারায়ণ, অসাধারণ সাংবাদিক। তারা ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবার পর তারা লিখছে, ইলেকশন কমিশনার বলেছে, এবারও মিটিং এ বলেছে, আগের দিনও বলেছেন যে এত ভালো এসআইআর আর কোথাও হয়নি। আই এম সো স্যাটিসফাইড। আমি ভীষণ খুশি, নিজের পিঠ নিজে চাপড়েছে। আয়ুষী কর ও বিষ্ণু নারায়ণ লিখছেন, অ্যানালিসিস শো দ্যাট 14.35 লাখ সাসপেক্ট ডুপ্লিকেট ভোটার এখনো বিহারে আছে। 1.32 crore voters of different family, caste, communities, bundled and registered at dubious and fictitious address. ভুয়া ভোটারের নাম, ভুয়া ঠিকানায়
$1.32 কোটি এখনো রয়েছে। তা কি বাদ গেল কারা? মুসলমানরা। বাদ গেল কারা? স্বপ্নাদি বারবার শেষের দিকে ইমোশনালি বলছিল, মহিলারা যাদের অত কাগজ নেই, শিশু বিবাহ চলে এসছে, শ্বশুর বাড়িতে চলে এসছে বাল্যকালে বিয়ে হয়ে, কাগজের অত কিছু জানে না। আর বিহারে অমৃতা দত্তের গবেষণা পড়ুন। অমৃতা দত্ত বিহারের পরিচয় শ্রমিকের ওপর অসাধারণ কাজ করেছেন। অমৃতা দত্ত তিনি বলছেন 2 ধরনের পরিচয় শ্রমিক হয়, আর 8 মাস যারা কাজ করে তারা শর্ট টার্ম পরিচয়, আর 8 মাসের বেশি যারা কাজ করে 9 মাস 10 মাস 11 12 তারা হচ্ছে লং টার্ম পরিচয়। তাদের কাজ সংসারের টাকাটা পাঠিয়ে দেওয়া, ছেলে মেয়ে যাতে একটু লেখাপড়া শিখতে পারে, একটু ভালো মন্দ খেতে পারে, তাদের কাগজ। ভারতবর্ষে তুমি নির্বাচন করছো আর ভারতবর্ষের রিয়েলিটি তুমি জানবে না। ভারতবর্ষের তুমি কাজ করছো, ভারতবর্ষে আর্থসামাজিক কাঠামো বৈষম্য তুমি দেখবে না। এতদিন দেখা হয়েছে, তুমি কেন বাদ দিয়েছো? তুমি বলছো আধার আমি নেবো না। কেন? আমার বাপের জমিদারি নাকি ইলেকশন কমিশনটা? নেবে না কেন? তুমি তো ওটা আবিষ্কার করেছো। তোমার কমিশন তো এপিক কার্ড আছে, এখনো ফর্মে লেখা আছে, এটা ছাপিয়ে ফর্ম আসবে, তাতে এপিক নাম্বারটা থাকবে, এখনো আছে। এপিক কার্ডটা ডকুমেন্ট নয় কেন? ভাই কারণ আছে, এটা আমি বার করেছি, কারণটা ভুল হতে পারে। 2003 সালের পর 2004 সালে লোকসভা নির্বাচন হয়। উজ্জ্বল ভারত, শাইনিং ভারত পরাস্ত হয়, বাজপেয়ীরা হেরে গেলেন অপ্রত্যাশিত ভাবে। 2004 সালে নির্বাচন হারার পর সবচেয়ে নামকরা গবেষক সংস্থা, তারা হচ্ছে CSDS, দিল্লি। এত বড় ভালো স্ট্যাটিস্টিক্যাল সংস্থা নেই। CSDS রিপোর্টে বলল যে 2004 সালে অত্যাশ্চর্য কাণ্ড হয়েছে। 71% লোক এপিক কার্ড দিয়ে শুধু ভোট দিয়েছে, অন্য ডকুমেন্ট গুলো আর নেয়নি। ওই এলাহাবাদ হাইকোর্টের যে রায়ের পরে সুপ্রিম কোর্টের রায়, যে এপিক না থাকলে তুমি 18টা ডকুমেন্টের যে কোনো একটা নিতে পারে, CSDS গবেষণা দেখাচ্ছে 71% লোক এপিক কার্ড দিয়ে ভোট দিয়েছে। অন্য কার্ড দিয়ে বাকিটা দিয়েছে 1% লোক অফ দ্য হোল ইন্ডিয়া এই কোনো কার্ড না থাকার কারণে ভোট দিতে পারেনি। সেটাও কাম্য নয়, কিন্তু 1%। কিন্তু ভারতবর্ষ জুড়ে 99%-এর মধ্যে 71 এপিক কার্ড, বাকি অন্য ডকুমেন্ট দিয়ে ভোট দিয়েছে। বিজেপি হেরে গেছে, ফলে এপিক কার্ড হাঁটাতে হবে। এপিক কার্ড একমাত্র ডকুমেন্ট যেটা সলিড ভোটারের ডকুমেন্ট, যেটা জালিয়াতি না করার জন্য করা। দেখুন আমি বানিয়ে বলছি কিনা না, প্রচন্ড মিথ্যাবাদী ইলেকশন কমিশনের মুখোমুখি আমরা আজ। ভাবা যায় না এরকম ইলেকশন কমিশন মিথ্যাবাদী ভাবা যায়। চ্যাপ্টার 9 ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড এপিক, হ্যান্ডবুক অফ ইয়ার, তা 76 নম্বর পাতায় 24 নম্বর প্যারাগ্রাফ, আমি এক লাইন পড়ছি। Since the first issue of EPIC is free and EPIC once issued is valid for lifetime anywhere in the country. একবার যদি ইস্যু হয় ভ্যালিড ফর লাইফ টাইম, সারা জীবন বৈধ। আর তুমি কোথাকার তিনটে আমলা, মোদির চামচা, RSS এর লোক, তোমরা ঠিক করে দিচ্ছ এপিক আমি মানব না। তেমনি সুপ্রিম কোর্ট It is mandatory to provide Aadhaar details of the applicant in the field of
provided in the form for registration নাম তোলার জন্য? উত্তর no, it is a purely voluntary field and non-submission of Aadhaar details shall not be ground for rejection of application by the electoral registration officer. আমি যদি আধার না দিই আমার নাম বাতিল হবে না। ভেরি গুড। তারপর লিখছে দেখুন, it is expected that the applicant to furnish Aadhaar details voluntarily, পরের শব্দগুলো শুনুন, বিশেষ নিবিড় হচ্ছে কেন? ভোটার তালিকাকে শুদ্ধ করার জন্য, তাই তো? বাপ্পারা এখানে কাগজ দিয়েছে, বলছে বিদেশিদের যাতে না তাড়ানো যায় তার জন্য বাপ্পা হ্যাপি। আর মোদী কালকে ঘোষণা করেছে, তার আগে লালকেল্লা থেকে ঘোষণা করেছে জনবিন্যাস বদলে যাচ্ছে, অনুপ্রবেশ তাড়াতে হবে, তাই তো? তাহলে অনুপ্রবেশ যাতে না থাকে, পিউরিফাইড ইন্ডিয়ানরা একমাত্র ভোট দেয়, তার জন্য ইলেকশন কমিশন এইটা করছে, এই নির্বাচন সংশোধনী করছে। এবার লাইনটা পড়ুন, applicant to furnish Aadhaar details voluntarily, পরের শব্দটা শুনুন, for the sake of purification of electoral roll. ইলেকটোরাল রোলটাকে পবিত্র করার জন্য তুমি আধারটা দাও। আর এখন গুতো মেরে মেরে সুপ্রিম কোর্ট বলছে ওরে আধারটা নেই, আধারটা নেই, আধারটা নেই। আরে তুই নিজে বলেছিস আধারটা দিলে ভালো, তাহলে ভোটার তালিকা পিউরিফাইড হয় ঠিকঠাক মতো। আমি বোঝাতে পেরেছি আপনাদের? ইলেকশন কমিশনের নিজস্ব আপিল ওরে আধার দে, যাতে ভোটার তালিকাটা শুদ্ধ হয়। আর এখন বলছে ভোটার তালিকা শুদ্ধের জন্য আধার চলবে না। কেন? আধার সহজলভ্য। কেন? 98% 2006 সালে বামপন্থীদের বিরুদ্ধে তৃণমূলদের অভিযোগ হয়েছিল যে তারা এপিক কার্ড নিয়ে বামপন্থীরা অন্য নামে এপিক দিয়ে দিচ্ছে। ইলেকশন কমিশন থেকে একটা তদন্ত হয় 2006 সালে। 2006 সালে তদন্তে দেখা গেছে, রিপোর্টে, ইলেকশন কমিশনের ভেতরে রিপোর্ট আছে আমার কাছে, তাতে দেখা গেছে 98% এপিক কার্ড বামফ্রন্টের আমলে সঠিকভাবে বণ্টিত হয়েছিল। তার মানে এপিক কার্ড নিয়ে তদন্ত হয়েছে, এপিক কার্ড 98% লোকের কাছে চলে গেছে, সহজলভ্য। আধার 103-এর কাজে আধার লাগে, ওই সার্ভিসের জন্য আধার লাগে। ছোটবেলা থেকে প্রথম থেকে আধারের কাজটা নাগরিকত্বের প্রমাণ নয়। আমাদের বাচ্চা ছেলে ভাবে রোজ ইলেকশন কমিশন বলছে ওটা নাগরিকত্বের প্রমাণ নয়। আরে তুই নাগরিকত্ব যাচাই করতে পারিস না, তুই নাগরিকত্বের প্রমাণ কি নয় তুমি বলছো কেন? আমরা জানি তো নাগরিকত্বের নয়, পরিচয়, অর্ডিনারি রেসিডেন্টের পরিচয়। হোল ইস্যু ইজ ইউ আর অর্ডিনারি রেসিডেন্ট, এইটা যাচাই করবে। তার জন্য পরিচয় আধার, তার জন্য পরিচয় এপিক, তার জন্য অন্যান্য পরিচয় আছে। এমনকি আমার ঠিকানা একটা চিঠি এলো, সেটাও পরিচয়। তুমি কে নাগরিকত্ব যাচাই করছো? তুমি কে? তোমার এই ক্ষমতা নেই। 2003 সালে আমি আপনাদের পড়ে শোনালাম, 2003 পর্যন্ত এই ক্ষমতা নেই। সুপ্রিম কোর্ট লালবাবু মামলায়, বিখ্যাত মামলা, বারবার রেফার হচ্ছে, 5 জন জজ বলে দিয়েছে যে ইলেকশন কমিশন ক্যানট ভেরিফাই দি সিটিজেনশিপ অফ এ ভোটার। যদি কমপ্লেন আসে 7 নম্বরে, তখন ইআরও ওটা যাচাই করবে, ওই যা যা নিয়ম আমি বললাম। তাহলে বদমাইশিটা কোথায়? আরএসএস বিজেপির এজেন্ডা। দুটো এজেন্ডা। আর বিদেশি 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 আওয়াজ তুলে দাও। ওই আওয়াজের একটা ফল আমাদের বাপ্পাদের লেখা। বিদেশি নেই, বিদেশি অনুপ্রবেশকারী সরকার কোনোদিনই ভারতবর্ষ হবে না। ফ্যাসিবাদের এটা চূড়ান্ত ক্যাম্পেইন থাকে, সারা পৃথিবী জুড়ে রাইটিস্টদের ক্যাম্পেইন দেখুন। ইমিগ্রেশন ফোবিয়া, জেনোফোবিয়া করাটা তাদের কাজ, এইটা এক্সপোজ করতে হবে। যে
জেনোফোবিয়া না করলে তারা জিততে পারবে না। আমি ভারতীয়, আমি নেদারল্যান্ড, আমি ফ্রান্স, আমি ইংল্যান্ড, আমি আমেরিকান, আমি কালকে মাইনরিটি হয়ে যাব, অন্যরা মেজরিটি হয়ে যাব বাইরে থেকে যারা। এটা ফলস অ্যালার্মটা ধরতে হবে আপনাকে। সাবির আহমেদ, অসীম চক্রবর্তী অসাধারণ গবেষণা করে দেখিয়েছেন এই পশ্চিম বাংলায় সাবির আহমেদ, অসীম চক্রবর্তী যতজন অ্যাকিউরেট ভোটার ততজনই আধার, যতজনের পিক্কা ততজনই ম্যাচিং করছে, ততজনই ভোটার। যদি জাল হতো বেশি হতো। সাবির হ্যাজ প্রুভড, বিহার হ্যাজ প্রুভড। বিহারে কজন বিদেশি বেরিয়েছে বলুন? কজন? কারা বাদ গেছে? আমাদের ভারতীয়রা বাদ গেছে, আমার সহযোদ্ধারা বাদ গেছে, আমার সহনাগরিকরা বাদ গেছে। ইউ টু এক্সক্লুড দেয়ার নেম। কজন বিদেশি বাদ গেছে? 300। নেপালি তার মধ্যে বেশি, কোট আনকোট হিন্দু বেশি। হিন্দুরা তো এখানে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। তাহলে 300 জন একটা সরকার বদলে দিতে পারে, 300 জনের জন্য একটা অনুপ্রবেশকারী সরকার হতে পারে। আচ্ছা, অ্যাবসলিউট লাই। তাহলে কাদের বাদ দিচ্ছ? মুসলমান। তাদের নাগরিক যেহেতু বাংলাদেশে পাঠাতে পারছো না, লাখ লাখ আসামের বাংলাদেশিদের তুমি পাঠাতে পারছো না, ডিটেনশন ক্যাম্পে রাখছো, সস্তায় শ্রমিক পাচ্ছ, ভোটাধিকারও নেই, নাগরিকত্ব নেই, সস্তায় আধুনিক কৃতদাস পাচ্ছ, মুসলমানদের কৃতদাস পাচ্ছ। দলিত উঠে আসছে, দলিতের অ্যাসার্টিভনেস, দলিত পণ্ডিত হচ্ছে, দলিত লেখাপড়া জানছে, দলিত চাকরি বাঁধছে, দলিত ঘোড়ায় চড়ছে, দলিত বাড়ি করছে। ভাঙে দেওয়া একেবারে। মনুকে নিয়ে এসো। ইলেকশন কমিশন ইজ ওয়েপনাইজিং। আসামে ফরেন ট্রাইব্যুনাল করেছে, ইলেকশন কমিশন নামেনি। বলো, ইলেকশন কমিশন প্রথম দিকে ছিল ডি ভোটার হলেও তারা ভোটার, রোড আউটফুল ভোটার আইনে সব কিছু নেই, তারা ভোট দেবে। প্রথম দিকে ইলেকশন কমিশন স্ট্যান্ড ছিল। আর আজকে ইলেকশন কমিশন প্রধান সেনাপতি ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেবার বিদেশি হোক্স, অ্যাবসলিউটলি হোক্স। ভারতবর্ষে বিদেশি এসে অনুপ্রবেশের সরকার মুসলমানরা বানাবে, আমাদের পশ্চিমবঙ্গকে করে দেবে, বয়ে গেছে। বাংলাদেশ অনেক এগিয়ে আছে অর্থনীতির দিক থেকে। রাজনৈতিক টালমাটালে আসা যাওয়া চলে, ডাক্তারখানার জন্য বনগাঁতে আসতে পারে, হোটেলে 10 দিন থাকতে পারে, মরশুমে খাটতে পারে, আবার চলে যেতে পারে। এন্টায়ার অনুপ্রবেশ আমরা চ্যালেঞ্জ করতে হবে। অনুপ্রবেশের থিওরি মিথ্যাচার। অনুপ্রবেশের আড়ালে ভারতীয় গরিব, মুসলমান, দলিত, আদিবাসী, যাদের ব্রাহ্মণরা ঘৃণা করে। কালকেও মধ্যপ্রদেশে ব্রাহ্মণের পা দলিত ধুয়ে দেওয়ার ভিডিও হয়েছে। দলিত হলে পিষে মারে। তাদের অ্যাসার্টিভনেস, তারা ভারতীয় গণতন্ত্রের যত খারাপ দিক হোক, 75 বছরে গণতন্ত্র ধীরে ধীরে দলিতদের একটা অ্যাসার্টিভনেস আসছে। শুধু একটা দলিত দেখতে ভুলে যাবে না। দলিত স্কলার, দলিত কবি, মহিলাদের আগমন সমাজে করা নাচ্ছে। আমাদের জায়গা ভেঙে দাও। কমিশন, যে কমিশনের বিরুদ্ধে তুমি মামলা করে সরাতে পারবে না। কমিশন, যে কমিশনে তুমি ইমপিচমেন্ট ছাড়া সরাতে পারবে না। তুমি বেগরবাই করো, জগদীশ ঢানকে করে দেবো। যদি বেগরবাই করো, অশোক লাভাসা করে দেবো, বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। যদি বেগরবাই করো, তাহলে আমাদের আজকের তারিখ পর্যন্ত ইতিহাসের অসম্পিত ইতিহাস, একদিনে ভলান্টারি চেয়ারম্যান করিয়েছে, একদিনে ফাইল সই করিয়েছে, একদিনে পেনশন পাইয়ে ইলেকশন কমিশনে নিয়ে আসা হয়েছিল অরুণ গোয়েলকে। কুমার, তোমরা জানো, সবাই কাগজে লিখেছিলে। 3 দিনের মাথায় সে রেজিগনেশন দেয়। হয় যে চাকরি ছেড়ে দিল, স্বেচ্ছা অবসর করালো মোদী, একদিনে পেনশন পাইয়ে দিল, একদিনের মাথায় ইলেকশন কমিশন করিয়ে দিল, 3 দিনের মাথায় সে রেজিগনেশন দিল অরুণ গোয়েল। ভাই
Why? No answer. আমরা কেউ জানি না কেন জগদীপ ধনকরকে হঠাৎ সরিয়ে দিল, আমরা জানি না। অশোক লাভাসা যেহেতু বলেছিল প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে কালো কালো ব্যাগ আছে, এটা চ্যালেঞ্জ করেছে আমার স্টাফ, কারেক্ট, স্টাফকে সাসপেন্ড করা যাবে না। অন্য দুজন বলেছিল যে না, প্রধানমন্ত্রীর কালো ব্যাগ চ্যালেঞ্জ করা যায় না। উনি বলছে আমি নোট অফ ডিসেন্ট নাও, বলে নোট অফ ডিসেন্ট মুখে বলছেন, লেখা যাবে না, কাগজে কলমে আপনার আপত্তি আমরা লিখবো না, কাগজে থাকবে না আপত্তি। বলে কেন, সুপ্রিম কোর্টও দুজন বিচারপতি 3 জন বিচারপতি ঝগড়া হলে লেখা থাকে, বলে লেখা হবে না। পরের দিন অশোক লাভাসা রেজিগনেশন দেন, রাষ্ট্রপতি ফোন করে বলে আপনি পদত্যাগ করুন। পরের দিন ওর বউয়ের বেনামি টাকা আছে বলে ইডি পাঠিয়ে দেয় অশোক লাভাসাকে। ইতিহাসটা তুলে আনতে হবে, কত ভয়ঙ্কর শক্তি, কত ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তি এটা করছে। আমি শেষ করি বিপদ দিয়ে। আমি জন্মসূত্রে নাগরিক, কতভাবে আমি নাগরিক হতে পারি, কতভাবে আমি নাগরিক হতে পারি। ভারতের নাগরিক কতভাবে হতে পারে? 4 ভাগ। একেবারে আন্তর্জাতিক নিয়ম মেনে নেহেরুরা, কংগ্রেসের অনেক খারাপ দিক আছে, কংগ্রেসের উদারতাও দেখবার আছে, ওই সময়ের উদারতা, গণতন্ত্রটাকে নাচ্ছার করবার চেষ্টা করেছিল। সপ্তাহীরা ছোটবেলা থেকে আমাদের পড়িয়ে এসছেন, সংবিধান হচ্ছে ঔপনিবেশিক সংবিধান, ব্রিটিশের সংবিধান, ওরে বিপ্লব কর। কত গুলতাপ্পি দিয়েছিল সব আমাদের সপ্তাহীরা। 1955 সালের সংবিধান আন্তর্জাতিক সংবিধান মেনে, আইনগুলো মেনে, যত আমি পড়ি চমকে যাই। 4 ধরনের নাগরিক হতে পারে। এক হচ্ছে জন্মসূত্রে, 2 হচ্ছে বংশ দিক থেকে, 3 হচ্ছে আমি দীর্ঘদিন রইলাম তারপরে রেজিস্ট্রেশন চাইলাম, 4 হচ্ছে আমি 10 বছর 11 বছর এখানে আছি তারপর আমি ন্যাচারালাইজেশন, অটোমেটিক্যালি আমি নাগরিক। আন্তর্জাতিক নিয়ম এইটা প্রথম ভাঙতে শুরু করলো আসাম 86 সালে। রাজীব গান্ধী খেললেন, আসাম অ্যাকর্ড হলো, ইন্দিরা গান্ধী আর এক ঘাটির চালাক, ইন্দিরা গান্ধী IMDT আইন করে বিদেশি খাজানাটাকে বন্ধ করলেন, IMDT অ্যাক্ট করে, সেটা ধরা পড়ছে যখন আসামিয়ারা সুপ্রিম কোর্টে গেল, রঞ্জন গগৈরা আইনটাকে ভেঙে দিলেন। প্রথম আক্রমণ হলো আসামের আন্দোলন। তাই আমার চা, আপনি আমাকে চা না দিয়ে দিচ্ছেন কি করে অন্যদের চা? 10 টাকা। জন্মসূত্রে হবে, রক্তের সম্পর্ক দেখো, তোমার গাছকে, তার গাছকে, তার গাছকে, এথনিক উগ্র জাতীয়তাবাদের ফ্যাসিজমের লোক, সেটা এখানে করা হচ্ছে। এর সাথে বিদেশি করে দেওয়া হচ্ছে, বিদেশিদের তাড়ানোর জন্য ভোটার তালিকাটা নয়। I repeat, ভোটার তালিকা থেকে বিদেশি বার করাটা ধোঁয়া, সামনে স্মোকিং, ধোঁয়াশা করা হচ্ছে। আসল হচ্ছে মনুস্মৃতিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় ছাড়া কেউ আর ভোটাধিকার থাকবে না। নিচু জাত, নিম্নবর্গ, উঠে আসা মানুষ, নারী, যেমন গ্রিক গণতন্ত্র যখন আমি ক্লাসে পড়াতাম, আমি পড়াতাম গ্রিক গণতন্ত্র দারুণ, তো পুরুষদের গণতন্ত্র, সেখানে স্লেভারি ছিল, তারা বাদ, নারী ছিল, নারীবাদ। তাতে অ্যারিস্টটল আর প্লেটোর কিছু এসে যায়নি, বিবেকে লাগেনি। তারা ওই গণতন্ত্রের পুজো করেছে, তাদের ওই নৈতিকতা তখন ছিল না যে কীটদাস একটা মানুষ,
তাহলে ওই নৈতিকতা ছিল না, নারীরা খালি সন্তান প্রসব করবে, তাদের আর কোনো অধিকার। ব্যাক টু দ্যাট, আমরা নারীদের সন্তান প্রসব আর দুর্ভর্ত রান্না খাওয়া বাদ দাও না, বাদ দাও মুসলমান। দলিতদের উত্থান আটকে দাও। আদিবাসী তো জঙ্গলবাসী, অত বনবাসী বলে, ঘৃণার চোখে বনবাসী, আদিবাসীও বলে না, বনে থাকবে। এবং বনবাসীদের জন্য বলেছে ফরেস্ট সার্টিফিকেট লাগবে। এবারে ডাউন আর্টের রিপোর্ট পড়ো, ডাউন আর্টের রিপোর্টে 1 লক্ষ বনবাসীর বনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, 1 লক্ষ লোকে ফরেস্ট রাইট অস্বীকার করা হয়েছে। ডাউন আর্ট পড়ে দেখুন। আপনাদের আমাদের লজ্জা করা উচিত নয়। ভারতবর্ষের আজকের তারিখ পর্যন্ত 2,74,000 লোকের ভোটাধিকার নেই। রাইট না, জন্মসূত্র কোনো রিভিশনের কারণে নয়, মোদী সরকারের খেয়াল। 370 বাতিল হলো, লাদাখ আলাদা হলো, লাদাখের কোনো বিধানসভা নেই, লাদাখে 2,74,000 লোক ভোটাধিকার। এদের কিছু এসে যায় না, মানুষ বাড়াতে কিছু এসে যায় না, মানুষকে বেনাগরিক করতে কিছু এসে যায় না, নিজেরা ক্ষমতা থেকে সরতে চায় না এবং নিজেদের মতো করে মনুস্মৃতির প্রয়োগ করতে চায়। দ্যাটস অল অ্যাবাউট। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব আছে, চলে যাবেন না। যেটা হচ্ছে আপনাদের যা যা প্রশ্ন আছে আমি যাবো আপনাদের কাছে, আপনারা প্রশ্ন করবেন, সুযোগ উত্তর দেবেন। স্বপ্নাদি এবং সুরতরা দুজনকে ধন্যবাদ। অসম্ভব পরিশ্রম করে সুরাতুরার বক্তব্য রাখছেন, আমি এই রায়ের বক্তব্য শুনেছি। আমি সুরাতুরার কাছে একটা অনুরোধ আর একটা প্রশ্ন করবো। অনুরোধটা হচ্ছে, সুরাতুরা যখন সহজ করে বললেন, এরকম সহজ করে একটা এই 16 পাতা 32 পাতা পুস্তিকা লিখে ফেলেন, খুব দ্রুত, মনে খুব কাজ হয়। এটা ইমিডিয়েট মনে দরকার, মানে পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে আমরা একটা আপনার আছে আবেদন, যদি লিখে ফেলেন। আর প্রশ্নটা হচ্ছে, এই যে 4 তারিখ থেকে বাড়ি বাড়ি আসবে, আমার বাড়িতেও আসবে, আমি যে নিউমারেটর যে ফর্ম দেবে, আমি যদি ওটা কমপ্লাই না করি তাহলে কি হবে? নাম থাকবে না, আমি কি করতে বাধ্য? দুটো জিনিস। সুকুমার প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমি বললাম ভারতবর্ষে এটা নিয়ে চর্চা হয়, 4 জন বিচারপতি এটা তাত্ত্বিক আলোচনা করেছেন সুপ্রিম কোর্টের রায়। ভোটাধিকার কি আমার মৌলিক অধিকার? না। আমার যদি এমপিক থাকে, আমার যদি আধারও থাকে, আমি যদি 6 নম্বর ফর্ম ফিল আপ না করি, 4 নম্বর ফর্ম ফিল আপ না করি, তাহলে আমার নাম ভোটার তালিকায় উঠবে না। আমার এপিক আছে, আমার আধার আছে। এবার 2024 সালে বলা হলো রিভিশন করা হবে, আমি নাম তুলিনি। আধার আমি অনেক পরে নিয়েছি, এপিকটা আমি নিয়েছি, কিন্তু আমি নাম কখনো তুলিনি। 2009 নাম তুলি, তা আমার তো নাম ছিল না, তাহলে কি আমি নাগরিক নই? আমি নাগরিক ছিলাম, কিন্তু আমি ভোটার ছিলাম। আমার এবার আমি নাগরিক ভোটার হব, নাগরিক হাইফেন ভোটার হব। তাহলে আমাকে আমার এপিক কার্ড বা আমার ভোটার যা যা নিয়ম আছে, কোনো একটা ডকুমেন্ট নিয়ে আমি নামটা তোলাম। যেটা প্রথমবার নাম তোলাচ্ছে, আমি 6 নম্বরে যাব, 6 নম্বরে গিয়ে আমি ভরে আমি নাগরিকত্ব, আমার নামটা উঠলো।
দেন আমি বিধিবদ্ধ নিয়ম অনুসারে, স্ট্যাটুটারি রাইট, নট দ্য ফান্ডামেন্টাল রাইট, স্ট্যাটুটারি রাইট হচ্ছে যেহেতু 1951 সাল 50 সালে আইন অনুসারে আমার নামটা উঠল। আপনার এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন না, অনেক নিয়মে বলে দিয়েছে এনুমারেশন ফর্ম যদি ফিল আপ না করেন তাহলে আপনার নাম উঠবে না, খসড়াতে আপনার নাম উঠবে না, আপনার বাড়িতে দিয়ে যাবে বিএলও। 3 দিন এলো, 3 দিনই আপনার ফর্মটা ফাঁকা রইল, কোনো সই হলো না, ফিল আপ হলো না, আপনার নাম উঠবে না। বিহার থেকে কাঁচকলা খেয়ে কানমলা খেয়েছিল যে বিহারে যদি ডকুমেন্ট ফিল আপ করে নথি না দাও তাহলে নাম উঠবে না। এবারে বলছে আচ্ছা নথি না দিলেও এখন হবে, তো ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ হলো না, 3 বার ওরা আসবে। আমি নিয়ম বলছি, আসবে কি আসবে না আমি জানি, 3 বার আসবে, তারপরে আপনি ফিল আপ করলেন না, আপনার নাম উঠবে। আপনি যদি তারপর নাম তুলতে চান তাহলে আপনাকে আবার সেই একইভাবে সেই 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার তুলতে হবে। আপনার উঠলে মানে আপনি এসআইআর বয়কট করে কি করবেন, নাম উঠবে না। বিরোধী দলকে প্যাচে ফেলে দিল কোথায়, বিরোধী দল ভোট চুরি বলে জোরে নামলো, কমিশন পেছল, তারপর ইলেকশন ঘোষণা করে দিয়েছে বিহারে। এখন তুমি দুটো হয়, এসআইআর ভোট চুরি আমি বয়কট করলাম, তাহলে ওয়াক ওভার টু বিজেপি। এবার তোমাকে ভোটে নামতে হবে, ভোটে নামতে গেলে যে ভোট চুরিটা পেছিয়ে যাবে, অন্য যা যা ম্যানিফেস্টো হয় তোমাকে এই দেবো, তোমাকে ওই দেবো, তোমাকে ওই দেবো, ওইগুলো নিয়ে নামতে হবে। এইটা পেছিয়ে গেল, এটা প্রধান স্লোগান হলো না। এবার ইলেকশন এখানে এসে গেছে, ভোট চুরির বদলে এবার অভিষেকরা সব জায়গায় বিএলএ লাগাও করে চললো, হলো, ইলেকশন ঘোষণা হয়ে গেল। যে ইলেকশনটা ঘোষণা হবে তখন এটা পড়ে যাবে, পেছনে চলে যাবে। আমি যদি বয়কট করি, নাম তুলবে না। আমাদের দেশের নিয়ম কি, যতজন নাগরিক ততজন ভোটার হতে হবে, কোনো নিয়ম নেই। আমাদের দেশের নিয়ম কি, ভোটার হলো, তারপর নোটায় ধরুন সবচেয়ে বেশি ভোট পড়লো, ধরুন নোটায় সবচেয়ে বেশি ভোট, তাতে নিয়ম কি, নোটার ভোটটা সবচেয়ে বেশি পড়লেও কাউন্টিং হবে না। যে কজন লোক প্রার্থীদের মধ্যে ভোট দিয়েছে তাদের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে জিতবে। অর্থাৎ ধরুন 100% লোক ভোট দিয়েছে, 100% মধ্যে 70% লোক নোটা দিয়েছে, 30%-এর মধ্যে যে বেশি পেয়েছে সে জিতবে, 70% কাউন্ট হবে। আমাদের এখনো অ্যামেন্ডমেন্ট হয়নি, 70% হলে আবার রি-ইলেকশন হবে, এরকম কোন সিস্টেম আমাদের এখনো নেই। ফলে ইফ ইউ বয়কট, আমার নাম আছে ধরুন 24-এ, আশা করি নামটা বাদ যায়, যদি আবার বাড়িতে রেমুনেশন ফর্ম আসে, আমি এটা বলতে ভুলে গেছি, পদ্ধতিটাই উল্টে দিয়েছে। রেমুনারেশন ফর্ম আগে ওই ইলেকশন কমিশন আসতো, 2টো কাগজ নিয়ে আসতো, একটা কার্বন কপি দিয়ে যেত, একটা নিজে ফিল আপ করে যেত। এবার উল্টে দিয়েছে, তুমি ভোটার, তোমাকে ফিল আপ করতে হবে, তুমি সবকটা ফিল আপ করে সই করে একটা কপি দেবে, একটা কপি রাখবে, উল্টো করে দিয়েছে। তাও ঠিক আছে, কিন্তু ডকুমেন্ট যদি এখন না দাও, ওরা নো ডকুমেন্ট করে, বেঙ্গলের ক্ষেত্রে করেছে, প্রচুর চেঁচামেচি হয়। বিহারের ক্ষেত্রে ছিল ডকুমেন্ট না দিলে নাম্বার, এবার হচ্ছে নাম্বার যাবে না, লেখা থাকবে, লেখা হবে নো ডকুমেন্ট, একটা ডকুমেন্ট দিতে হবে। ওই 11টা নথির একটা নথি তোমায় দিতে হবে, বা 12 নম্বর নথি তোমায় দিতে হবে। আমায় ক্লিয়ার? একবার সুজাত ভদ্র, আমি বললাম আমার মেয়ে 2002-এ, আমার নাম নেই, সম্ভবত নেই, আমাকে জিজ্ঞেস করবে, আমার মেয়ে এখানে নেই, এখন সে জিজ্ঞেস করবে না, যদি করে, মেয়ে যদি যায়, মেয়েকে জিজ্ঞেস করবে তোমার বাবার নাম নেই 2002 সালে, কেন? বাবা যে ভারতীয় প্রমাণ করে নিয়ে এসেছে। সে বললো আমি জন্মসূত্রে ভারতীয়। তোমার বাবা কি জন্মসূত্রে ভারতীয়? তুমি হতে পারো, তোমার বাবা মা তো বিদেশি হতে পারে, তাহলে ইউ আর নট এ সিটিজেন। আমি বোঝাতে পেরেছি? এইটা হচ্ছে আসল, হোল ঝগড়াটা আসল এখানে, শুদ্ধটা ঘুরিয়ে দিয়েছে। আমরা বলছি প্রধানমন্ত্রীকে যখন আরটিআই করা হলো, প্রধানমন্ত্রী বললেন আমি জন্মসূত্রে নাগরিক, আমার কোনো কাগজ নেই।
প্রধানমন্ত্রীকে বলো তোমার বাবার কাগজটা নিয়ে এসো, তো মার কাগজটা নিয়ে এসো। তাহলে প্রধানমন্ত্রী তো চলে যাবে, ভারতীয় তো চলে যাবে, কারণ কথা মাথা আছে। এটা গরিবের জন্য করা হয়েছে, মুসলমানদের জন্য করা হয়েছে। মুসলমানদের বাবার নাম নিয়েছো, মার নাম, দলিতদের জন্য নিয়েছো, নিরক্ষরদের জন্য। আমি শুরু করেছিলাম যে গ্রাম সভায় পড়া হয়, হোমলেসকে বলা হয়, বলেছিলাম কেন? কতখানি ইলেকশন কমিশন ভোটার বান্ধব হতে পারে, কতখানি হেনস্থাবিহীন আতঙ্কবিহীন পরিবেশে নাম উঠতে পারে, তার একটা কাঠামো গড়ে তুলেছিল। এরা উল্টো কত আতঙ্ক ছড়াতে পারে, কত হেনস্থা করাতে পারে, কত অল্প কাগজ দিয়ে তোমাকে বিপদে ফেলতে পারে। কাগজ কমাও, এমন কাগজ দাও যে কাগজের অস্তিত্ব নেই, বা যদি স্বপ্নাদির অভিজ্ঞতা ঠিক হয়, টাকা দাও, কাগজ পাবে। কর্ণাটকের আনন্দেতে তদন্ত হয়েছে, বিজেপিরা 80 টাকা করে বিএলওরে দিয়েছে আর নাম্বার দিয়েছে। 80 টাকা নাও, নাম্বার দাও, 80 টাকা নাও, নাম্বার দাও। টাকার শিখরে বসে আছে বিজেপি, ক্ষমতার শিখরে বসে আছে বিজেপি। ইলেকশন কমিশন থেকে সর্বত্র আরএসএস এর ভাবাদর্শ কাজ করছে, ফলে ইউ আর আউট। অনেকদিন বাজে আমি আছি, আমি বলবো, প্রশ্ন নেই কোনো। হ্যাঁ, বলছি দেশভাগের পরে প্রায় 75 বছর বেশি সময় আমরা অতিক্রান্ত করেছি। তো তারপরে এই সময় দাঁড়িয়ে এসে নাগরিকদের নতুন করে আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না, এইটা বুঝতে হবে, আমরা যারা এমনিতে নির্বাচন কমিশনের সংবিধানের 324 অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের অবাধ ক্ষমতা আছে, প্রচুর ক্ষমতা আছে, এবং জনপ্রতিনিধিত্বমূলক যে আইন আছে 50, 51 বা 1960 সালের রুলস, তাতে ক্ষমতা আছে, বিপুল ক্ষমতা আছে, এবং ভোটার তালিকা সংশোধন করার ক্ষমতা আছে, যে কোনো সময় করতে। আইনে বলা আছে এনি টাইম, যে কোনো সময় করতে। কিন্তু আমাদের বিরোধিতা করতে পারবে না সেটা নয়, রিভিশন করা যাবে না এটা কোনো বিরোধিতার জায়গা নেই, আইনগতভাবেও নেই, সংবিধানগতভাবেও। প্রশ্নটা হচ্ছে যে লোকসভা নির্বাচন হলো 24-এর আগে তুমি ভোটার তালিকাটাকে আপ টু ডেট করেছো, সর্বভারতীয় স্তরে আপ টু ডেট। তুমি তাহলে আবার হঠাৎ বিহারে নির্বাচনের আগে 25 সালে হচ্ছে, 10 মাসের মধ্যে, প্রায় 11 মাসের মধ্যে করছো কেন? তখন বলছে 2003 সালে শেষবারের মতো ইন্টেন্সিভ বা নিবিড় সমীক্ষা হয়েছিল, তারপর আর হয়। তারপরে যেটা বলছে এসআইআর, এখন যোগ করেছে বিশেষ নিবিড় সংশোধন। আমরা বিরোধিতা করছি যে আইনে বিশেষ নিবিড় সংশোধনী বলে কোনো শব্দ দিয়ে সারা রাজ্য জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়ে করতে পারো না, কোনো আইন। এমনকি বিহারে ওরা 24শে জুনের যে নির্দেশিকা দিয়েছে তার 2য় পাতায় 5 নম্বর প্যারাগ্রাফে বলছে বিহারে শেষবারের মতো ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, মাইন্ড দ্যাট, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন হয়েছে, বলেন নিজেরাই বলছে। এমনকি বঙ্গদেশের জন্য ওরা যে তালিকা বার করেছে পরশুদিন, তাতে ইন্টেন্সিভ রিভিশনের তালিকা আছে, স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের কোনো তালিকা নেই। হয় না তো, মুখে বলছে এসআইআর, প্রেস কনফারেন্সে বলছে এসআইআর, নোটিশ দিচ্ছে এসআইআর, আর উদাহরণ দিচ্ছে আইআর।
ইন্টেন্সিভ রিভিশন। এক, দুই, তিনটা বাঁচলো কেন? তিনের মাহাত্ম কিছু আছে বিহারে না? বিহারে গাইডলাইন এখন খুঁজে পাওয়া যায়, ওরা ওয়েবসাইট থেকে লুকিয়ে রেখেছিল, সেই গাইডলাইন আমাদের কাছে আছে। গাইডলাইনে কি বলা আছে? আপনার প্রশ্নের উত্তর দেওয়া আছে গাইডলাইনে আপনার প্রশ্নের উত্তর দেওয়া আছে, it is not the job of the election commission to assess or identify the citizenship. কে নাগরিক নয়। 2003-এ যেটা ওরা বলছে আমাদের মডেল, তাতে 32 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে এটা আমাদের কাজ নয়। তাহলে কি নাগরিকত্ব যাচাই করার কোনো কাজ নয়? দুটো সেপারেট। হোম ডিপার্টমেন্ট একমাত্র নাগরিকত্ব কার কাজ নয়, সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদ অনুসারে যাচাই করতে পারি। নির্বাচন তালিকা বানাতে গিয়ে ধরুন আপনি আমাকে বললেন আমার নামে সুজাত নাগরিক নয়, বলুন আমার ভোটার তালিকায় নাম এসছে, আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করে বা 4 নম্বর ফর্ম ফিল আপ করে আমি তলায় সই করে বললাম আমি ভারতের নাগরিক, যা বলবার কোনো নথির ব্যাপার নেই, আমার ডিক্লারেশন ফলস হলে 31 নম্বর ধারা মোতাবেক আমার ভোটার এমনিতেই চলে। এবার আমি ভোটার হলো, আমাকে পাশের বাড়ির লোক বললো বা আপনি বললেন সুজাত বাংলাদেশ, যেটা হচ্ছে 7 নম্বর ফর্মে আপনি আপত্তি করবেন। আপত্তিটা কমিশন বিচার করবে আপনি কি তথ্য প্রমাণ দিচ্ছেন, তারপর আমায় ডেকে পাঠাবে, আমার তথ্য প্রমাণ যাচাই করবে। তার মানে অবজেকশন এলে, অন্য কোনো ক্লেম এলে তখনই একমাত্র আমার নাগরিকত্ব যাচাই করার বিষয়টা আসবে। নয়তো ধরে নেওয়া হবে প্রিজাম্পশন যে তুমি রক্তসূত্রে জন্মসূত্রে ভারতীয়। এবার এরা ঘুরিয়ে দিচ্ছে কি, এই ফর্ম ফিল আপ করো, তোমার 2002 সালে তোমার আত্মীয় কারো নাম ছিল না? নেই। আমরা অনেকেই তখন ভোটার লিস্টে নাম তুলি, আমরা রাজনৈতিক কারণেও তুলি, অনেকে তুলি, বহুজনের নাম নানা ফর্দি ফিকির করে তখনও বাদ দেয়। এখন আমার মেয়েকে যদি বলে তোমার বাবার নাম নেই কেন, তাহলে তুমি বাংলাদেশি, এটা কোনো মানে হলো? আমার মেয়ে তো জন্মসূত্রে ভারতীয়, বাবা যাই হোক মা যাই হোক জন্মসূত্রে ভারতীয়, বাই ব্লাড বাই বার্থ। আমি তো এবার বলছে না বাবাকে দেখাও মাকে দেখাও। এইটা হচ্ছে হিটলারের এথনিক ন্যাশনালিজমের পলিসি। তুমি আর্য কিনা, তোমার বাড়ির রক্ত আর্য কিনা, বিশুদ্ধ কিনা দেখাও। এটাই তো 2003 সালে ল করে পার্লামেন্টে। ইয়েস তাই তিনটা তো ইম্পর্টেন্ট। তখন কিন্তু কোনো রাজনৈতিক দল ওটারও কোনোদিন প্রয়োগ হয়নি, পাস করে দিয়েছে বাজপেয়ী অ্যামেন্ডমেন্ট করিয়ে দিয়েছে, কিন্তু তারপর আর কখনোই কোনো ইলেকশন কমিশন এইগুলো জানতে চাই। এইবার এইটার উপর তখনও কংগ্রেস সরকার পরবর্তীকালে বাতিলও করে, থেকে গেছে। তাই তিনের স্ট্রাকচার দেখবেন, আর ওই ডিক্লারেশন ফর্ম ডি যেটা, তার স্ট্রাকচার দেখবেন একেবারে 87 সাল, 2004 সাল, এখানেও ফর্মে লেখা আছে 87 সাল, 2004 সাল, ওই ফরম্যাটটা দিয়ে দিয়েছে। আচ্ছা, নির্বাচন কমিশনের যিনি মুখ্য জ্ঞানেশ কুমার, তাকে নিয়োগের ব্যাপারটা নিয়েও নানা রকম প্রশ্ন উঠছে। আগে ছিল যে বিরোধী দলের দলনেতা এবং প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, প্রধান বিচারপতি। এখন তো বিরোধী দল, এখন তো পুরো জিনিসটাকেই পাল্টে ফেলেছে। কোনোদিনই ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচন কমিশনের নিয়োগে কোনোদিন ছিলেন। চিরকাল রুলিং পার্টি প্রেসিডেন্টের কাছে 3-4টে নাম পাঠাতেন, প্রেসিডেন্ট বাছাই করে দিত। তাতেও তখন টুকটাক আপত্তি উঠেছিল, কিন্তু নির্বাচন কমিশন কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেশনের সময়, গুরুত্বপূর্ণ হয়ে উঠল লিন্ডোর সময়। লিন্ডো গুজরাটে গণহত্যার পর গুজরাটে নির্বাচন করতে দিলেন না, বলেন পরিস্থিতি নেই। কিন্তু তখনও নির্বাচন কমিশনের ওপর যাই হামলা হোক না কেন, নির্বাচন কমিশনের ওপর সেই সুকুমার সেনের সময় থেকে 52 সাল 50 একটা আস্থা ছিল।
এমনকি ইন্দিরা গান্ধী ভেবেছিলেন যে আমি জরুরি অবস্থার সময় যদি নির্বাচনটা করে দিই আমি পাওয়ারে চলে আসব। নির্বাচন কমিশন জরুরি অবস্থার মধ্যে 77 সালে নির্বাচনটা হয়। ইন্দিরা গান্ধী পরাস্ত হন, পরাস্ত হওয়ার পরের দিন জরুরি অবস্থা উঠে যায়, বোঝা গেছে। ফলে নির্বাচন কমিশনের কখনো বিচারপতি নির্বাচিত হবার মতো করে কখনো ব্যাপারটা ঘটেনি। 2000 দীনেশ গোস্বামী কমিশন হয়, দীনেশ গোস্বামী কমিটি হয় 1990-তে, তখন বলে বিচারপতিকে একটা রাখা উচিত, মানেনি। 2015 সালে সুপ্রিম কোর্টের রায়ে ল কমিশন একটা মোদি এসে গেছে, তখন একটা সুপারিশ করে যে আমরা বিচারপতি রাখা হোক, মানেনি। এবং তারপর আমাদের যে জাজমেন্টটা হলো অনুপ বারওয়ালের জাজমেন্ট, এইটা মাথা রাখবেন। 2023 সালে 2রা মার্চ 5 জন বিচারপতি বললেন যে যতক্ষণ না পর্যন্ত আইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিফ সেক্রেটারি অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওই টিমে থাকবে, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, আর প্রধান বিচারপতি থাকবে। শুধু তাই হবে না, সঙ্গে একটা ভিজিলেন্স কমিটির মতো একটা সার্চ কমিটি থাকবে। সার্চ কমিটি 10 জনের নাম দেবে, বায়োডাটা দেবে ইত্যাদি, তারপর হবে। মোদী সরকার 2023 সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ঘুরিয়ে দিয়ে বলল ক্যাবিনেটের একজন থাকবে। তো হয়ে গেল, ক্যাবিনেট অল টাইম 2 আর বিরোধী দলনেতা অল টাইম 2:1। এবং অধীর রঞ্জন চৌধুরী অন রেকর্ড যে আমার মিটিং শুরু হওয়ার 10 মিনিট আগে 3 জনের নাম ফেলে দেয়। তারা কে, কোথার থেকে এসছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কিচ্ছু বলা হলো। বিরোধিতা করলেও 2:1 আর একমত হলে 3-0। এইভাবে কমিশনকে ডাইলুট করে দেওয়া হলো, কমিশনকে বশংবদ করে দেওয়া হলো। আপত্তিটা সেখান থেকে উঠেছে। এখনো পর্যন্ত 3 জন 4 জন মারা গেছে এসআইআর এই আতঙ্কে, এই আবহের মধ্যে। তো জনমানুষের মধ্যে তো এরকম একটা ধারণা আছেই যে বাংলাদেশ থেকে কিছু পার্সেন্ট মানুষ এখানে এসছে যারা অবৈধভাবে এসছে, এই যে একটা ধারণা বা কনসেপ্ট তৈরি হয়ে আছে তাদের মধ্যে, এই ডেমোগ্রাফিক চেঞ্জ বা অর্থনৈতিকভাবে মানে একটা মানুষ অন্য। আমাদের এনআরসির অভিজ্ঞতা আসামে তো খারাপ। এনআরসিতে প্রায় 19 লক্ষ লোক কম বেশি রাষ্ট্রবিহীন হয়ে গেছে। আমাদের আন্তর্জাতিক আইনটা যদি দেখেন তাহলে কাউকে সেই দেশের মতো না হলে পুশব্যাক করা যায় না। পুশব্যাকের নিয়ম হচ্ছে আমি বললাম আমার পুশব্যাক হয়ে গেল হবে না, আমাকে বললো তুমি বাংলাদেশি, বাংলাদেশ আমাকে রিকগনাইজ করতে হবে আমি বাংলাদেশি বলছে সুজাত বাংলাদেশি নয়, তাহলে আমাকে পুশব্যাক করবেন কি করে? আমার সীমান্ত, আমার বাংলাদেশের সীমান্ত আলাদা, ভারতের সীমান্ত আলাদা। বাংলাদেশের কাছে 19 লক্ষের নাম গিয়ে বললো হিন্দু মুসলমান মিলে 19 লক্ষ বাংলাদেশি ধরা গেল, না আসামি। আর বাংলাদেশ বলছে না তো, আপনার দেশে বড়জন, আমার 300-র বেশি লোক নেই, 19 লক্ষকে আমি নেবো কেন? তাহলে পুশব্যাক তখনই হয় যখন অন্য স্টেট, যে স্টেটের লোক দাবি করছে তারা রিকগনাইজ করে। আমাদের এখানে কি করলো, মোদী সরকার একজনকে বুলডোজারের ওপর ঢুকিয়ে দিয়ে সীমান্তের ওপারে পাঠালো। 3 জন রোহিঙ্গাকে সমুদ্রের ধারে আর্মি নিয়ে গেল আন্দামানে, জলের সামনে ফেলে দিল। এটা ইন্টারন্যাশনালি এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ, কাউকে জোর করে পুশব্যাক করা যায় না। 2021 সালে মোদী সরকার পৃথিবীর নানা দেশের সঙ্গে সই করে এসছে মরক্কোতে যে যদি কোনো কাগজের ডকুমেন্ট না থাকে তাহলে কোনো মাইগ্রেন্টকে আমরা সাবধানে রাখবো, ভালোভাবে রাখবো, কেয়ারলি রাখবো। সই করেছে, আমেরিকা সই করেনি, ভারত সই করেছে 2021 সালে। তাহলে আমি যদি আনডকুমেন্টেড মাইগ্রেন্ট হই, ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনুপ্রবেশ বলে কোনো শব্দ নেই। অনুপ্রবেশ শব্দটা ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটসে
শরণার্থী আইনে অনুপ্রবেশ বলে কোনো শব্দ নেই। একটাই শব্দ আছে, আনডকুমেন্টেড মাইগ্রেন্ট, কাগজপত্রবিহীন অভিবাসন করেছে। হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু সে মানুষ। ফলে তুমি এবার অনুপ্রবেশের ভয় দেখাচ্ছ। কালকেও সর্দার বল্লভভাই প্যাটেলের এটাও বলেছে, লালকেল্লা থেকেও বলেছে। এইটা সিগন্যাল দিচ্ছে ইলেকশন কমিশনকে, দেখো দিস দ্য গভর্নমেন্ট স্ট্যান্ড, অনুপ্রবেশ এখন প্রধান বিপদ, ফলে তুমি মুসলমান তারাও, মেন স্লোগান। এবং প্রণয় রায়ের বই যদি পড়েন দা ভার্ডিক্ট, প্রণয় রায় দেখিয়েছেন যে উত্তরপ্রদেশে, বিহারে এবং পশ্চিমবাংলায় যে 50% মুসলমান আছে, তারা বিহারে লালু প্রসাদের ভোটার, ওখানে সমাজবাদী, এখানে সিপিএম ছিল, হয়ে গেছে তৃণমূলের দিকে। ফলে এটা 14% ভোটে বিজেপি চায় না, কিন্তু উল্টো দিকে তো এদের ভোটে যাচ্ছে, তো এদের ভোটে তো ওরা অন্যরা জিতে যাচ্ছে, সেটাও চায় না। তাহলে একটা হচ্ছে খুব বাড়ো যে তুমি বাংলাদেশি, একটা ছুতো খোঁজো, কাগজ নেই, যাও তাড়িয়ে দাও। যে কোনো লোকালিটির ভিতরে মানুষের দুটো সেকশন হয়ে যাচ্ছে। ধরুন আমার লোকালিটির ভিতরে সবসময় এক ধরনের এই আলোচনা চলছে এসআইআর নিয়ে, যে যারা বাইরে থেকে এসছে, লোকালিটির মানুষজন তো কম বেশি তারা দেখে, জানে, মানে লোকালিটি সম্পর্কে জানে, তো তাদের মধ্যে এক ধরনের ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে যে ও বাইরে থেকে এসছে। তাই তো এথনিক ন্যাশনালিজম, তাই যে কোনো জাতিগত ন্যাশনালিজম, যেটা হিটলারের ক্ষেত্রে ইহুদিরা হচ্ছে সমস্ত অনুপ্রবেশকারী, যাদের আমার পছন্দ নয়, মুসলমানরা অনুপ্রবেশকারী, দেশের আমাদের সম্পদ কুড়ে কুড়ে খাচ্ছে, তারা উই পোকা, তাদের মারা হতো। ইহুদিদের কি বলা হতো? শুয়োর, পিক, মেরে ফেলো। উই পোকা মারতে আমাদের কিছু এসে যায়? মানুষকে জন্তু স্তরে নামিয়ে দাও, দিয়ে মেরে ফেলো। দ্যাটস দ্য ক্লাসিক জেনোসাইডের ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। অমিত শাহ মন্ত্রী হয়ে সংবিধানের শপথ নিয়ে মানুষকে বলছেন উই পোকা, উল্টো করে ঝুলিয়ে মারবো, বলতে পারে? কোনো সংবিধানে আমাদের কথা আছে? জেনোসাইডের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, মেরে ফেলো। তার মানে বাছাই করো, মারো, নয়তো ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দাও। দিয়ে আমি যে মুহূর্তে নাগরিক নই, আমার অধিকার নেই কোনো, আমি ভোটার নই, 1, 2 আমি নাগরিক নই, তার মানে ফরেন রেজিস্ট্রেশনে যাও, তার মানে ফরেন ট্রাইব্যুনালে যাও, তার মানে আমার নাগরিকত্বটাই চলে গেল। আমি ওপার বাংলা থেকে অনেকে আসতে পারি। বিহারে করা হলো ইন্টেনসিভ, কতজন বিদেশি পাওয়া গেছে? পাওয়া গেছে 374 জন। তার মধ্যে নেপালে হিন্দু বেশি। 374 জন যদি আমি ধরে নিই মুসলমানও হন, বিদেশি হয়, তারা একটা সরকারকে বদলে দিতে পারে? কোনো একটা সরকারের অনুপ্রবেশকারী সরকার হতে পারে? বাংলাদেশ থেকে আসা লোকের সংখ্যা কমে গেছে, কারণ বাংলাদেশ বেটার ইকোনমিতে আছে, এটাও প্রমাণ। এখানে যদি বা কেউ থাকতো, অনেকে ফিরেও গেছে। এবং সাবির আহমেদ, অসীম চক্রবর্তীর গবেষণা দেখিয়ে দিয়েছে, অ্যাকচুয়াল নাগরিক আমাদের যতজন, ততজনই আমাদের এপিক কার্ড বা আধার কার্ড। যদি অনুপ্রবেশকারী হয়, তাহলে এপিক কার্ড, আধার কার্ড বেড়ে যাবে। যা নাগরিক, ওই ভোটবন্দির মতো, নোটবন্দির মতো ভোটবন্দি। যা টাকা তুমি করেছিলে, যখন জমা পড়লো একই টাকা, কালো টাকা বেরোলো না। এখানেও তুমি এত হইচই করলে, চাচামেচি করলে, বিহারে 300 জন বেরোলো, মেরে কেটে। বিদেশি ভোট তুমি বাদ দিলে কাদের? তুমি বাদ দিলে কাদের? যে অঞ্চল থেকে মুসলমানদের থেকে অন্যরা ভোটে জিতে এসছে, তুমি তারা ভারতীয় নাম মনে, তারা বিদেশি বলে বাদ যায়নি, ভারতীয় কাগজ। কি কাগজ চাইছো তুমি? তুমি এমন কিছু কাগজ চাইছো যার অস্তিত্ব নেই, যার সিস্টেম দেয় না সেখানে। আমাদের সিটিজেনশিপের কোনো আইডি নেই, একমাত্র পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট। সিটিজেনশিপের কোনো আইডি নেই আমার। আর আমি ধরুন, আমি কদিন আগে রিইস্যু করেছি পাসপোর্ট, আমাকে অফিসার প্রথম প্রশ্ন বলছে, আপনার আধার কার্ড কোথায়?
পাসপোর্ট করছি আমি, আধার কার্ড চাই, যখন আধার কার্ড না থাকলে আমার পাসপোর্ট হবে না। পাসপোর্ট ডকুমেন্ট আধার বাদ। ওয়াই? এপিক কার্ডটা ভারত সরকারের আবিষ্কার নয়, এপিক কার্ড আবিষ্কার হচ্ছে কমিশনের। 93 সালে সেশনে ঝগড়া করেছিল নরসিংহ রাওদের সাথে যে তুমি যদি টাকা স্যাংশন না করো তাহলে আমি ইলেকশন বন্ধ করে দেবো। তারপরে প্রায় 100 কোটি টাকা স্যাংশন করে নরসিংহ রাও। সমস্ত প্রোটোকল ভেঙে সেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং হয়। মিটিংয়ের পর উনি বোঝান যে জালিয়াতি রুখতে গেলে এপিক লাগে। এপিক কেন বাদ? উত্তর দিতে হবে তো কমিশনকে। এপিকটা আপনি বাদ দিলেন কেন? আপনি স্কুল সার্টিফিকেটে জালিয়াতি হবে না গ্যারান্টি দিতে পারেন? ওবিসি সার্টিফিকেট, আর ওবিসি কি নাগরিকত্বের প্রমাণ? এসটি এসসি সার্টিফিকেট কি নাগরিকত্বের প্রমাণ? নো, অনলি বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট। বিহারের হাজার হাজার মানুষের পাসপোর্ট আছে। আচ্ছা, আমি আপনাদের এটা বলবো, আমি মাইকে 2002 সাল পশ্চিমবাংলা করেছে তো, 2002 সালে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, এটা কাগজে আসেনি। সুপ্রিম কোর্টে মামলার পর একদল লোক বলেছিল এপিক কার্ড ব্যবহার, আমাদের কাছে এপিক কার্ড নেই, আমরা ভোট দিতে পারবো না। সুপ্রিম কোর্টের রায় হচ্ছে 2002 সালে ফেব্রুয়ারি মাসে ইসি তখন অর্ডার ইস্যু করে। এই ইসি যাদের এপিক কার্ড নেই তারা 18 ধরনের ডকুমেন্ট ব্যবহার করতে পারবে, যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই হবে। 2002 সালে জানুয়ারি মাসে ইসি অর্ডার দিয়েছে। যদি 2000 ফলো করা হয় তাহলে 18টা ডকুমেন্ট আমার অ্যালাউ। 18টা ডকুমেন্টের মধ্যে রেশন কার্ড অ্যালাউ, কিষাণপত্র অ্যালাউ, আমার অফিসের কার্ড অ্যালাউ, অ্যাডভোকেটের কার্ড অ্যালাউ, সব অ্যালাউ। 18টা, যেগুলো সহজলভ্য। এপিক বাদ কেন? 2004 সালে বিজেপি হেরে যায়, শাইনিং ইন্ডিয়া হেরে গেল। 2004 সালে সিএসডিএর বলে সংস্থা তদন্ত করে দেখেছে ভারতবর্ষে যে ভোট হয়েছিল লোকসভায় 2004-এ, তাতে 72% লোক এপিক কার্ড ব্যবহার করছে ডকুমেন্ট হিসাবে। 72%। বাকি তারা অন্য আইডি দেখিয়ে করেছে। তখনই বিজেপির মাথা হলো এপিকটা সরাও। এপিক হাতে থাকলে ভোটে আমরা হারতেও পারি, জিততেও পারি, নাও পারি, ওটাকে সরিয়ে দাও। সুযোগ পাইনি, যেই সুযোগ পেয়েছে নিজের লোক বসিয়ে দিয়েছে, আরএসএস এর লোক বসিয়ে। সুপ্রিম কোর্ট তালবাহানা করছে, এপিক কেন বাদ, এপিক রাখতে হবে বলছে না। এসআইআর বলছো কেন, বলতে পারো না, আইনত বলছে না। আমি শেষ করি, আমেরিকার একজন জজ পরশুদিন ডোনাল্ড ট্রাম্প বলেছে নাগরিকত্বের প্রমাণ দেখাতে গেলে এই কাগজ লাগবে। আমেরিকার জজ, মানে হাইকোর্ট লেভেলের জজ, সে বলছে প্রেসিডেন্টরা বলতে পারে না, পাওয়ারের মধ্যেই নেই, ফোর্থ প্রেসিডেন্টের অর্ডার ক্যান্সেল করবে। জজের এই সাহস, প্রেসিডেন্টের পাওয়ারই নেই কে নাগরিক হবে কে নাগরিক হবে না বলবে। ইলেকশন কমিশনের কোনো অধিকারই নেই তুমি নাগরিক কি নাগরিক নয় বলবা। এইটা জজ সাহেবরা বলতে পারছে। প্রথম দিন বলেছিল নান অফ ইউর বিজনেস বলেছিল। আর এটি ডিসাইডেড ইস্যু, সিটিজেনশিপটা ডিল করবে অন্যরা, আর ও ইলেকট্রাল ভোটার তালিকা বানাবে, তাতে যদি কোনো আপত্তি হতে তখন ডকুমেন্ট চাই। সিম্পল। তুমি ঘুরিয়ে দিচ্ছ, যেটা আমাদের আপত্তি।